ভালোবাসা জিনিসটা আসলে অনেক, মানে যতটা সুন্দর ভালোবাসা, লাভ, সেটা কখনো আমি ফিল করি নেই ততদিন পর্যন্ত, যতদিন না পর্যন্ত হচ্ছে আমার লাইফে রিয়েল লাভ বলতে কিছু আসছে। আমি থাকি হচ্ছে একটা ছোট শহরে, ছিলাম ছোট শহরে, কুমিল্লায়। আমার বাবার বাড়ি হচ্ছে কুমিল্লায়। এখন পর্যন্ত কেউ জানেও না যে আমি রেডিওতে বসে, আমি কুমিল্লার মেয়ে, ঢাকায় রেডিও FM এ, জাগো FM এ বসে আমি আমার লাভ স্টোরি কথা বলছি। তো যখন আমি ক্লাস 10-এ পড়ি, তখন আমার কাছে লাইফে ফার্স্ট আমার লাভ লেটার আসে। সবচেয়ে মজার ব্যাপার হলো এটা যে লাভ লেটারটা পড়ার পর সোজা নিয়ে আমি আমার আম্মার কাছে বলি, আম্মা এটা কি লাভ লেটার? আম্মা বলে কি, তুই কি গাধা না আর কিছু, লাভ লেটার কি সেটাও বুঝুস নাই? পরে বলে কি, কে দিছে? তাই বললাম যে আম্মা আমি কে দিছে চেহারাটা তো ভালো করে দেখি নাই, পিছন থেকে ডাকতেছিল তন্নি তন্নি করে, দিয়ে হাতে দিয়ে বললো যে বাসায় নিয়ে পড়ে দেখো। দেন হচ্ছে পড়লাম, আম্মা সব পড়লো, বললো যে দাঁড়া আমিও তোর পিছে পিছে স্কুলে যাব। তো যেদিন আম্মা যায় সেদিন সে থাকে না, আমিও চেহারাটা একটু ফলো করিনি। তো একদিন আম্মা যায় নাই, তো সেদিন সে পিছন থেকে ডেকে বলতেছে যে তুমি তোমার মাকে নিয়ে কেন স্কুলে যাও? তা আমার হাসি চলে আসে যে আমার মাকে নিয়ে স্কুলে যাই মানে আমি যাকে নিয়ে ইচ্ছা তাকে নিয়ে স্কুলে যাই, সেটা আমার ব্যক্তিগত ব্যাপার। তো বললো যে আমি তোমাকে পছন্দ করি, ভালোবাসি, তুমি এটা বুঝো না? আমি বললাম যে আমার তো এরকম ফিলিংস হয় না যে আমি কাউকে ভালোবাসি বা ভালোবাসার জিনিসটা ফিলিংস হয় না। এক কাজ করেন আপনি, আমার বাবা আসলে আমার বাবাকে গিয়ে বিয়ের প্রস্তাবটা দিয়ে দেন, আমি এক পায়ে রাজি। আমি ভালোবাসতে রাজি না, আমি বিয়ে করতে রাজি। হ্যাঁ, এই কথাটা বলার পরে সে একটু মানে ভয় পেয়ে যায়। ডিরেক্ট বাবার কাছে গিয়ে বলবো যে বিয়ের প্রস্তাবের কথা? তো বললো যে দেখো আগে প্রেম করি তারপর হচ্ছে বিয়ে। আমি বললাম যে না, আগে বিয়ে তারপরে প্রেম। তো এই কথা বলার পরে হচ্ছে সে ডিস্টার্ব করা শুরু করে, অনেক ডিস্টার্ব করে। তখন আমি খুব স্ট্রিক্টলি তাকে কিছু কথা শুনে যে দেখেন মাত্র আমি নিউ টেনে উঠলাম, আপনি যদি এরকম আমাকে ডিস্টার্ব করেন, আমার পড়ালেখাটা কিন্তু বন্ধ করে হয়ে যাওয়ার সম্ভাবনাই বেশি। কারণ আমার বাবা একজন সরকারি চাকরিজীবী, যদি শুনে তাহলে আমার পড়ালেখাটা বন্ধ করে দিবে। তো আমি চাই না যে আমার পড়ালেখাটা বন্ধ হোক। তো সে ডিস্টার্বের পরিমাণটা এতটাই মাত্রাটা বাড়ায় দেয়, যখন আমি স্কুল ছুটি হয় তখনও সে পিছিয়ে পিছিয়ে আমার বাসায় পর্যন্ত অনেকটাই পিছনে চলে আসে, বাসার পিছনে পর্যন্ত চলে আসে। আবার যখন স্কুলে যাওয়ার সময় তখন সে রাস্তা দাঁড়ায় টিচ করতে থাকে। তো একটা পর্যায়ে আমার বাবা আসে, যেখানে মানে জব করতেছিলেন উনি, সেখান থেকে আসার পরে আমি হচ্ছে কথাটা আমি আম্মাকে বলছি, বাট তার সাথে সাথে আমার চাচিকেও বলছি যে চাচি আমাকে এরকম একটা ছেলে ডিস্টার্ব করে, আমার না স্কুল যেতে ভালো লাগে না, আমার খুব ভয় লাগে, যদি কোনো এসিড মারে তাইলে তো আমার লাইফটা শেষ। তো বললো যে ঠিক আছে বড় ভাই আসুক, আমি বড় ভাইয়ের কাছে বলবো। বড় ভাইয়ের কাছে বলার পর হচ্ছে আবার বিচার নিয়ে যায় ওই এলাকার চেয়ারম্যানের কাছে। বিচার দেওয়ার পর, বিচার করার পর ছেলেটা আর ডিস্টার্ব করা বন্ধ করে দেয়, আমাকে আর কোনোভাবেই ডিস্টার্ব করে না। আমার এসএসসি এক্সাম গেল, পাশ করলাম, এইচএসসি ইন্টারমিডিয়েটে ভর্তি হলাম। তখনও লাভ সবাই করে, ফ্রেন্ডরা করে। লাভ কি জিনিস আমার মধ্যে ফিলিংসটাই আসে না। নাটক সিনেমায় যেরকম দেখি যে লাভ হচ্ছে, লাভ হলে যেটা নিজে নিজে গান গাইতে ইচ্ছা করে, শুধু শুধু ক্ষুধা লাগে না, তারপর খেতে ইচ্ছা করে, তারপরে হাওয়ায় চুল উড়ে, সেরকম মানে সিনেমা এবং টিভিতে আপনি যা দেখেছেন সেটাই আপনার মাথায় তখনো পর্যন্ত ঘুরছে যে আমার লাইফে লাভ আসলে, ভালোবাসা আসলে আমার লাইফে এরকম কিছু একটা হবে। তো দেন ইন্টারমিডিয়েট তার মধ্যে আরেকটা লাভ লেটার আসে। তো সেটা কে পাঠায় বা কে দেয় তার আদৌ পর্যন্ত কোনো ঠিকানা নেই। ওকে দেন, সেটা বাদ গেল। 2007-এ আমি ইন্টারমিডিয়েট দেওয়ার পর যখন বাসায় বসে আছি, তখন হচ্ছে মোবাইলের যুগটা একটু মানে মিস কলটা বেশি চলে, প্রচলনটা বেশি চলে। তখন মিস কল আসলেই সবাই কেন মিস কল দিলেন, এই না সেই না, ভুলে মিস কল চলে গেছে, এই সেই। তো এক পর্যায়ে একদিন একটা ছেলে ঢাকায়, পুরান ঢাকায় থাকেও, তো আমাকে মিস কল দেয় বলতে হচ্ছে রং নাম্বারে কল করার পর বলতেছে যে এই নাম্বার থেকে ফোন আসছিল, কে এটা, একটা কোন জায়গা? তা বললাম এটা কুমিল্লা, আপনি কাকে চান? তো বললাম আমি আসলে অমুক লোককে চাচ্ছি, নাম্বারটা মনে হয় ভুলে রং নাম্বারে চলে গেছে। বলছে হ্যাঁ ভুল, আপনি রং নাম্বারে ফোন করছেন, কেন ওকে আপনি অন্যভাবে ট্রাই করেন। তো কেটে দেয় ফোন।
কেটে দেওয়ার পর হচ্ছে সে কিছুদিন পর আবার ফোন করে, সপ্তাহখানেক পর আবার ফোন করে। ফোন করার পর বলতেছে, আচ্ছা আপনার নামটা কি জানতে পারি? সে পুরান ঢাকার ভাষায় কথা বলতেছে। আমার নাম জেনে কি করবেন, আপনি আবার ফোন করছেন কেন? রং নাম্বারে তো বললাম ফোন করছেন, তাই না? আবার কেন ফোন করছেন? তখন আমি একদম ফ্রি, ইন্টারমিডিয়েট দিলাম, পরীক্ষা দিলাম, একদম ফ্রি, বাসায় বসা। তো বলে যে না, এমনিতেই আপনার কথা ভয়েসটা সুন্দর, ভালো লাগলো, তাই চিন্তা করলাম আপনার নামটাও জানি। বললাম আমার নাম হচ্ছে তন্নি। বলে যে আচ্ছা ঠিক আছে, তো আপনার সাথে কথা বলে কি আপনি মাইন্ড করবেন? বললাম যে না, আমার সাথে কথা বলে কোনো মাইন্ড করবো না। তখন আমার হাতে মোবাইল নেই, আমার ফ্যামিলিতে একটাই মোবাইল, যেটাতে যে মোবাইলটা দিয়ে সবাই কথা বলতো, মানে আমার মা বাবা কল দিত, আমিও কথা বলতাম, মাও কথা বলতো, যা ভাইরা একটা মোবাইল দিয়ে সবাই কথা বলতো। তখনকার সময় যেটা ছিল যে একটা ঘরে একটা মোবাইল, একজন ইউজ করে বা দুজন ইউজ করে এরকম। তো ওই মোবাইলের ফোন দিত। ফোন দেওয়ার পর একটা পর্যায়ে তো সে আমাকে ফ্রেন্ডশিপের জন্য অফার করে, আচ্ছা আমরা কি ভালো বন্ধু হতে পারি? হ্যাঁ ভালো বন্ধু হওয়া যায়, বাট কোনো প্রেমের অফার টফার দেওয়া যাবে না, প্রেম টেম করবো না, কারণ আমার লাইফে প্রেম টেম ভালো লাগে না। তো বলো যে নিশ্চিন্ত থাকতে পারেন আপনি এখনো, যে আদৌ পর্যন্ত আমি মানে কাউকে প্রপোজ করি নেই, আপনাকেও করবো না। তো দেন হচ্ছে ঠিক আছে, এর মধ্যে কথাবার্তা চলে, খুব ভালো কথাবার্তা চলে। তো একটা পর্যায়ে একদিন আমি তাকে ফোন করি, তাকে ফোন করে বলি, ফোন করি বলতে তাকে ফোন করি, সে ছিল আমার যে হাজবেন্ডের দোকানে বসেছিল, যার সাথে আমার কথা। তো হাজবেন্ডের দোকানে বসেছিল, তো তার ফোনে ফোন দিচ্ছি, কিন্তু ফোন রিসিভ করতেছে আমার হাজবেন্ড। তো দেন আমি তাকে বললাম, আপনি তার ফোন কেন রিসিভ করতেছেন বারবার? তখন আমার হাজবেন্ড বলতেছে, আপনি যাকে ফোন দিচ্ছেন সে তো বাইরে গেছে। তো আচ্ছা ঠিক আছে, তাকে আসলে বলবেন একটু ফোন দিতে, আমার একটু কথা আছে। তো আমার হাজবেন্ড বললো আচ্ছা ঠিক আছে, আমি আসলে ফোন দিয়ে দিলে বলবো। 10 মিনিট পর আমি আবার ফোন দিই, ফোন আসে না। তখন 10 মিনিট পর আবার ফোন দেওয়ার পর আবার আমার হাজবেন্ড ফোনটা ধরার পর ইচ্ছা মতো ওনাকে বকাঝকা করি, কেন আপনি আননোন নাম্বারে ফোন দেখলে ধরবেন? আপনার নিজের ফোন নেই? আপনার যদি কথা বলতে ইচ্ছা করে নিজের ফোন দিয়ে অন্য নাম্বারে কথা বলেন, তাহলে আপনি কেন শুধু শুধু আমাকে কেন আমার ফোন কেন ধরতেছেন? আচ্ছা দেখেন, আপনি যে এইভাবে ব্যবহার করতেছেন বা কটু কথা বলতেছেন, আমি কি একবারও আপনার সাথে খারাপ ব্যবহার করছি? বললাম যে না, খারাপ ব্যবহার তো করেননি। তখন আমার খুব খারাপ লাগছে, তো ঠিকই তো, উনি তো আমার সাথে একবারও খারাপ কথা বলেননি, হ্যাঁ না বলে শুধু ফোন রেখে দিচ্ছেন। তো বললো যে ঠিক আছে, আমি আসলে বলবো ফোন দিতে। তো সেদিনই তার সাথে ফার্স্ট কথা, তার নাম হচ্ছে মিশু, মাহবুব আলম মিশু। সেদিনই তার সাথে এতটুকুই কথা হয়। তো নেক্সট আবার আরেকদিন তার ফ্রেন্ডের নাম্বারে, মিশুর ফ্রেন্ডের নাম্বারে আমি আবার ফোন দিই। ফোন দেওয়ার পর হচ্ছে তখনও মিশু রিসিভ করে বলতেছে, আপনার ফ্রেন্ড, আমি মিশু বলছি, আপনার ফ্রেন্ড ওয়াশরুমে গেছে। আমরা আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, কথা বলতে পারেন, তো আজকে বকা দিব না, নির্ভয় কথা বলতে পারেন। তো বলে যে ওর নাম্বারে কথা বলে কি দরকার, শুধু শুধু কি না কি মনে করবে, এক কাজ করে আমি আমার নাম্বার থেকে আপনাকে ফোন দিচ্ছি। আচ্ছা ঠিক আছে, ফোন দেন। তো আমি তখন ইউজ করি হচ্ছে বাংলা লিঙ্ক নাম্বার, আর সেই ইউজ করে হচ্ছে ই নাম্বার একটা, এখন যেটা রবি নাম্বার হয়েছে, সেটা আগে ছিল একটেল নাম্বার। তো একটেল নাম্বার থেকে সে গ্রামীণ বাংলা লিঙ্ক নাম্বারে ফোন দেয়। এই ফোন দেওয়াটা মানে কথা চলতে থাকে প্রায় 25 মিনিট 20 মিনিট, চলতে চলতে প্রায় একটা পর্যায়ে বললো যে আচ্ছা আমরা তো ভালো ফ্রেন্ড হয়ে গেছি এখন, তাই না? হ্যাঁ। তো বললো যে আচ্ছা আমি তো কখনো ঢাকার বাইরে যাইনি, আপনি কি, আপনাদের কুমিল্লা শহরটা কি দেখতে খুব সুন্দর? যে আছে, মোটামুটি আছে, ঘোরার মতো অনেক স্পেস আছে, ময়নামতি আছে, শালবন বিহার আছে, আপনি আসলাম ঘুরে দেখাতে পারবো। বলে যে আচ্ছা ঠিক আছে, নেক্সট টাইম আমি যদি কখনো সময় করি তাহলে আমি ঘুরতে আসবো আপনার সাথে, ঘোরাবেন তো? আমরা হ্যাঁ ঘোরাবো অবশ্যই, কেন না। তখন প্রায় কথা বলতে বলতে 3 মাস হয়ে গেছে, রাত জেগে 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 কথা বলি, কিছুটা চোরের মতো বলা যায়। ঠান্ডার মধ্যে কম্বলের নিচে ফিসফিস করে কথা বলি। সে এত কথা বলে, সে এক পর্যায়ে আমাকে বলে যে আপনি করে সম্বোধন করে, আমিও ওনাকে আপনাকে আপনি সম্বোধন করি, উনিও আমাকে আপনি সম্বোধনই করে। তখনও আমাকে বলে, জানেন আমি না কখনো লাইফে কোনো মেয়ের সাথে এত বেশি কথা বলি নাই, আপনার সাথে যত না বেশি কথা বলি। আমার ফ্রেন্ডরা কি বলে, এখনো জানে না যে আমি আপনার সাথে কথা বলি, আমি কোনো মেয়ের সাথে কথা বলি, কারণ আমি আমার মা, আমার বোন, আমার নানি,
ছাড়া, এই 3জন ব্যক্তি ছাড়া, বা আমার বাবা ছাড়া, বাবা তো মেল, এই 3জন ফিমেল ছাড়া ভালো করে কারোর সাথে আজ পর্যন্ত কথাও বলিনি। আমার তখন আমি বললাম যে তাহলে আমার ভাগ্য ভালো যে আপনি আমার সাথে কথা বলতেছেন এত। তো যাই হোক, সে খুব মানে ইয়ের মধ্যে ছিল, বলে খুব মন খারাপ অবস্থা ছিল, যে তার দুঃখগুলা বা তার কথা বলার কোনো মানুষ ছিল না, বা শেয়ার করার মতো কোনো মানুষ ছিল না। সেই পথসঙ্গী হয়েছিলাম সেদিন আমি। 3 মাস কথা বলার পর, তবে 3 মাস কথা বলার আগে তার সাথে কন্ডিশন ছিল, আপনি কিন্তু প্রপোজ করতে পারবেন না। তো বললো যে আচ্ছা ঠিক আছে, আমি প্রপোজ করবো না। তো এর মাঝখানে যে তার একটা রিলেশন হয়েছিল, তো সেই রিলেশনের কথাটাও সে আমাকে বলে। ওই 3 মাসের মধ্যে রিলেশনের কেন ছেড়ে চলে যায়, তাদের বাসায় ভাড়া থাকতো সে মেয়েটা, কেন ছেড়ে চলে যায় বা কি করে না করে সবকিছু সবকিছুই বলে। তো আমি বললাম যে থাক, মন খারাপ করে লাভ নেই, এর থেকে ভালো মেয়েও আপনার কপালে হয়তো বা আসতে পারে। বললো যে লাইফে আর লাভ টাভ করবো না, ভালোবাসা বলতে কিছুই আর নাই, করে যখন পাইনি আর ভালোবেসে কি করব, আর ভালোই বাসবো না। আমি বলছি দেখা যাক কপালে কি আছে আপনার, আপনি কিভাবে বলবেন। এরকম দেখা গেল যে একটা পর্যায়ে ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি আমরা কথা বলে শুরু করি হচ্ছে ডিসেম্বর থেকে। তো একটা পর্যায়ে যখন আমি কথা বলি, তখন আমার বুঝতে পারে যে আমি একটা ছেলের সাথে কথা বলতেছি প্রায় অনেকদিন যাবত। তো কি করে, মোবাইলটা আম্মা নিয়ে আলমারির মধ্যে রেখে চাবি লুকায় রাখে। তখন তো তার সাথে যোগাযোগ করার কোনো উপায় নেই, কারো মোবাইল দিয়ে যে ফোন করবো সেটারও কোনো মাধ্যম নেই। তো তার শর্ত ছিল, আমার শর্ত ছিল যে সে আমাকে প্রপোজ করবে না। আর আমি তাকে বলছিলাম যে আপনি যদি আমাকে কখনো প্রপোজ করেন তাহলে কিন্তু আমাদের ফ্রেন্ডশিপ থাকবে না। তো বললো যে আচ্ছা ঠিক আছে, আমি কখনো প্রপোজ করব না। কিন্তু দেন এই 3 মাসের মধ্যে তার ভয় ছিল, যদি আমার কথাটা সে মানে ওইটা চিন্তা করছিল যে যদি আমি প্রপোজ করি, যদি সে ফ্রেন্ডশিপটা বাদ দিয়ে দেয়, তো সেজন্য সে প্রপোজ করছিল না। তো একটা পর্যায়ে যখন আমার মোবাইলটা নিয়ে যায়, যখন দেখতেছি যে আমি আর কথা বলতে পারছি না তার সাথে, তাকে আমি ফিল করতেছি, মানে তাকে ফিল করতেছি বলতে ভালোবাসার জিনিসটা আমি অনুভব করতেছি, যে আমি তাকে ভালোবেসে ফেলছি। তার সবকিছু আমার ভালো লাগতেছে, তার মিসিংটাও আমার ভালো খারাপ অনুভব করতেছি, যে তাকে আমি মিস করতেছি। যখন সে ঘুম থেকে উঠে আমার সাথে কথা বলে, যখন ভাত খেতে যায়, তার ভাত খাওয়া মনে হয় মানে 5-6 মিনিটও লাগে না, ভাত খেয়ে তাড়াতাড়ি আমার অ্যাড হয় মোবাইলে এসে কথা বলার জন্য। তো একটা পর্যায়ে যেদিন আমার মোবাইলটা লুকায় রাখে আলমারির ভিতরে, সেদিন আমি আমার ফুপুর মোবাইল দিয়ে, মানে আমার ছোট ফুপু মোবাইল দিয়ে, সেদিন রাতেও আমি 4টা পর্যন্ত তার সাথে কথা বলছি। সকালে আম্মা মোবাইলটা লুকায় ফেলছে। তো ফুপুর মোবাইল দিয়ে দিনের 9টা 9:30 দিকে তাকে আমি ফোন দিয়ে বললাম যে মোবাইলটা ব্যাক করেন, তো আমি তন্নি বলছি। বললো যে আচ্ছা ঠিক আছে। কোনো কোশ্চেন করে না, কোনো কোশ্চেন আমার সম্পর্কে কোনো কিছু জানতেও চায় নাই। আমি নিজে স্বেচ্ছায় আমি কেমন ছিলাম বা কি করতাম, কি করতে পছন্দ করি, সব আমি নিজেই বললাম ওকে। এই 3 মাসের মধ্যে খুব চঞ্চল প্রকৃতির মেয়ে, ঘুরতে ভালোবাসতাম, গান গাইতে ভালোবাসতাম, সবকিছু, এমনকি ছেলেদেরকে টিচ করতো। যাই হোক, এটা আমরা ফ্রেন্ডরা মিলে করতাম, আমি একা করতাম না। স্কুলে থাকাকালীন, কলেজে থাকাকালীন আমি তাকে বলি, সবকিছুই বলি। বলার পর হচ্ছে সে বলে যে এখন তো আর করেন না। বললাম না, এখন আর কোথায় করবো, এখন তো বাসার বাইরেই যাওয়া হয় না, এখন আর কোথেকে, ভার্সিটিতে ভর্তি হইলে তারপর হচ্ছে নতুন লাইফস্টাইল শুরু হবে, এখন এগুলা হবে বলে মনে হয় না। তো সেদিন আন্টির মোবাইলে সে ফোনটা ব্যাক করার পর আমি তাকে বলি যে আমি আপনাকে কিছু একটা কথা বলবো, খুব মনোযোগ সহকারে। সেদিন তার এক্সাম ছিল, সে বিএ পড়ছিল সোহরাওয়ার্দী কলেজে, তার এক্সাম ছিল, 2nd ইয়ারে পড়ছিল সে। তো সে এক্সাম দিতে যাবে, তো তার এক্সাম হচ্ছে 10টায়। তো আমি তাকে ডেকে উঠে দিলাম, বললাম যে আপনার সাথে আমার কিছু কথা আছে, আপনি তো এক্সাম দিতে যাবেন, আপনি এক কাজ করেন, এক্সামটা দিয়ে আসেন, আমি আপনার সাথে ইম্পর্টেন্ট একটা কথা বলবো, যেটা না বললেই না। বললো যে এখন বলেন। বললাম যে না, আগে আপনি পরীক্ষাটা দিয়ে আসেন। 3 ঘন্টার পরীক্ষা, সে 1.5 ঘন্টার পরীক্ষা শেষ করে বের হয়ে আমাকে ফোন দেয়, হ্যাঁ বলেন। আবার আমার ফুপুর মোবাইলে ফোন দেয়,
ফুপুর মোবাইলে ফোন দেয় বলতে যখন দেখা যায় ফুপু ধরে তখন আর কথা বলে না, যখন মানে আমাকে ডাক দেয় ফুপু যে তুই কি এই নাম্বার কল করছো, হ্যাঁ আমার বান্ধবী বারবার ফোন দিয়ে মিস কল দিতেছে, আমি ফোন ধরলে কথা বলে না, মনে হয় নেটওয়ার্ক সমস্যা। তখন আমি তো বুঝতে পারি, আমি বললাম যে এক কাজ করেন, ফোনটা ঘুরানোর পর হচ্ছে আমি বললাম যে একটা কাজ করেন, আপনি আমার নাম্বারটাতেই ফোন দেন, আমি আলমারি থেকে এক করতে চুরি করে মোবাইলটা বের করছি। তো চুরি করে বের করার পর আমার মোবাইলে ফোন দেয়। তো আমাদের বাসার পাশে একটা পুকুর ছিল, পুকুর পাড় যেটাকে বলা হয়, অনেক গাছগাছালি দিয়ে ভরা, যেটা আমার একটা ফেভারিট একটা জায়গা, যেখানে অনেক বাতাস, মানে পাখিদের আওয়াজ ছাড়া, বাতাস ছাড়া, মানে এত সুন্দর লোকেশনের মধ্যে কথা বলে যে কোনোই মানে যে কেউই হারায় যেতে পারে এরকম অবস্থা। আবার সামনে ছিল ধানের ক্ষেত। তো আমার খুব ভয় লাগতেছিল তাকে এই কথাটা বলতে, হাত পা ঠান্ডা হয়ে আসতেছিল। আমাকে বলতেছে বলেন কি বলবেন। আমি আপনার এক্সাম শেষ তো 3 ঘন্টা হওয়ার কথা, এত তাড়াতাড়ি? এখন বাজতেছে কয়টা, 11:30 মেবি বা 11:15 বাজতেছে। বলে যে আপনি বলছেন একটা জরুরি কথা বলবেন, আমার না সহ্য হচ্ছে না, এই জন্য আমি তাড়াতাড়ি, আমি কিছু পারি না, যা পারছি তা লিখে দিয়ে চলে আসছি। তখন আমি বলছি এটা কোনো কথা হইলো? আচ্ছা ঠিক আছে, আমি এখন বলতে পারবো না, আমার হাত পা কাঁপতেছে, আমি আরো কিছুক্ষণ পরে বলি, ঘন্টা 1.5 পরে বলি। এই যে কথাগুলো বলছেন এটা কত সালের কথা? এটা 2007-এর ঘটনা। 2007-এর ঘটনা। হ্যাঁ। তখন আপনি পড়ছেন? না, আমি ইন্টারমিডিয়েট পরীক্ষা দিয়েছি। 2007 সালের ঘটনা আপনি বলছেন। হ্যাঁ। সো আর এই ভদ্রলোক তখন পরীক্ষা দিচ্ছে, অনার্স বিএ পড়ছে। তারপর আমি তাকে, সেদিন ছিল 26শে মার্চ, সেদিন আর বলা হয়নি কথাটা সেদিন আমি আর বলতেই পারিনি। আমার হাত পা ঠান্ডা হয়ে আসতেছিল, মানে কোনোভাবেই আমি বলতে পারছিলাম না। আমি বলছি যে ঠিক আছে, আমি আজকে কিছু বলতে পারবো না, কালকে বলি, কালকে বন্ধের দিন আছে, কালকে বলি প্লিজ। বললো যে আচ্ছা ঠিক আছে। তো কালকে পরের দিন ছিল হচ্ছে 26শে মার্চ। 26শে মার্চ বন্ধের দিন। সেদিন সকাল থেকে উনি আমাকে ফোন দেওয়া শুরু করছে যে বলার জন্য। কি বলবো, তখন আমি আর পুকুর পাড় যাই না, আমার জানালার পাশ ধরে তখন আমি বললাম যে শুনেন, আমি যা বলতেছি মন থেকে বলতেছি, যদি এটা আমি ফিল করি সেটা আমার অন্যায় না, আপনারও অন্যায় না, আপনি হ্যাঁ না এক কথায় ডিরেক্ট উত্তর দিয়ে দিবেন। হ্যাঁ হলে হ্যাঁ, না হলে না, বন্ধুত্ব থাকবে, বাট আমি কষ্ট পাবো না। একটা কথা বলার পর বলছে ঠিক আছে বলেন আপনি। তখন আমি বললাম যে আই লাভ ইউ। বললো শুনতে পাইনি আমি বললাম যে আই লাভ ইউ। সে চুপ করে আছে। কি ব্যাপার আপনি চুপ করে আছেন কেন? হ্যাঁ না বলেন, হ্যাঁ বলে হ্যাঁ বলেন, না বলে না বলেন। আমি একদম ঠিক এভাবে হেসে হেসে বলতেছি। সে বলতেছে 2। আমি বললাম যে আমি কি এখানে স্কুল কলেজের পড়ে দিয়ে বসছি যে আপনি আমাকে 1 2 বলতেছেন? বলতেছে আমার অ্যান্সার হচ্ছে 2। 2 মানে কি? আমি বললাম 2 মানে কি? বললো যে লাভ ইউ টু। বলার পরে আমার মানে সেই রকম আমার এত হাসি পায় যে দুজনের প্রপোজটা আসলে দুদিক থেকে আমরা দুজনে ফিল করি সেম জিনিসটাই। তখন আমি বললাম তাহলে আপনি কেন এতদিন আমাকে প্রপোজ করেন নাই? তখন সে বলতেছে যে প্রপোজ করিনি, আপনি বলছেন যে প্রপোজ করলে আপনি ফ্রেন্ডশিপ ভেঙে দিবেন, তাই আমি প্রপোজ করিনি। তো এখন তো আমরা অন্য একটা সম্পর্কে জড়াই পড়ছি, এখন তার ফ্রেন্ডশিপ নেই। আমরা কেন থাকবে না ফ্রেন্ডশিপ থাকবে, ভালো বয়ফ্রেন্ড থাকবেন, ভালো সাজেস্টার থাকবেন, খারাপ দিকগুলো তুলে ধরবেন যে এটা তোমার খারাপ হচ্ছে, কেন থাকবেন না? আপনার মধ্যে যে গুণগুলোর জন্য আমার ভালো লাগা তৈরি হয়েছে, সেই গুণগুলো অবশ্যই আমি চাই। তা বলার পর হচ্ছে সে বলে কি আচ্ছা আমি কালকে কুমিল্লায় আসি। তো আমি বললাম যে কালকেই আসতে হবে? তো বললো যে হ্যাঁ কালকেই আসতে হবে। আমি আমার গার্লফ্রেন্ডকে দেখবো না। তো তার মাঝখানে একটা মিস্টেক হয়েছে যে তার মাঝখানে আমি একবার চিটং গিয়েছিলাম আমার খালার বাসায়। তো সেও কাজের উদ্দেশ্যে চিটং যায় মাল কেনার জন্য, মোটর পার্টসের মাল কেনার জন্য। সেখানে জাস্ট আমার সাথে একটুখানি দেখা হয়, রাতের বেলা দেখা করতে আসে আমার সাথে। সে মোটর পার্টসের জিনিসপত্র কিনে সে আমার সাথে দেখা করতে আসে, জাস্ট একটুখানি, বেশি না, 10 মিনিটের মতো দেখা করে। তো জাস্ট রাতের বেলা সেরকম ভালোভাবে দেখাও হয় না। তো তাড়াহুড়া সেদিনও সে ব্যাক করবে ঢাকায়,
আমি তো যাবো না। সেদিন সে ঢাকা ব্যাক করবে, 10 মিনিট কথা বলে চলে যায় আমার সাথে, 10 মিনিট সরাসরি ফেস টু ফেস। সেদিনে তার সাথে আমার কথা হয়, সেদিন ফার্স্ট সেদিন প্রপোজের আগে, এটা প্রপোজের আগে। ওকে। তো যেদিন আমি প্রপোজ করি সেদিন তার পর দিন মানে 26শে মার্চের পরের দিন হচ্ছে 27শে মার্চ সে কুমিল্লায় আসে। তাকে নিয়ে আমি হচ্ছে রিক্সায় বসি। সে এমন ভাবে রিক্সায় বসে মনে হচ্ছে নতুন বউ। আচ্ছা। সে নতুন বউ। আমি বললাম আপনি রিল্যাক্স হয়ে বসেন, এইভাবে বসে আছেন যেভাবে মনে হচ্ছে যে আপনি নতুন বউ, আর না হয় আপনাকে কিডন্যাপ করা হয়েছে, এরকম মানুষ ভাববে। বললো যে না না আমার না একটু লজ্জা লাগতেছে। আচ্ছা। আপনার লজ্জাও আছে? সে হেসে দিয়ে বললো যে কেন আমি কি লজ্জা পেতে পারি না? হ্যাঁ পারেন, কেনই পারবেন না, অবশ্যই। তো এরকম করতে করতে দেখা গেল যে একটা পর্যায়ে আমার ভিতরে ভয় ঢুকছে যে আমার ফ্রেন্ডদেরকে দেখি রিলেশন করে ব্রেকআপ হয়। তো সে তো পুরান ঢাকার ছেলে, তো একে তো হচ্ছে আমি ছোট শহরে, সে যদি আমাকে ফল্টে ফেলে বা আমার যদি কোনো ক্ষতি করে সে যদি হারায় যায়, তখন আমি তো তার কোনো কিছুই পাবো না, যে স্বাভাবিক যে কোনো মেয়ের মনের মধ্যে তৈরি হতে পারে। যখন আমি আমার ফ্রেন্ডের কাছে একটা আমার ঘনিষ্ঠ ফ্রেন্ড আছে যেটা, ওর কাছে শেয়ার করলাম, সে বলতেছে যে দেখ তানিয়া, ওকে বাদ দে, দরকার নাই, ঢাকার ছেলেরা বেশি একটা সুবিধার হয় না। আমি বললাম যে না, ওর সাথে কথা বলে যেরকম মনে হলো সেরকম ও না। তাহলে ও আমাকে বলতেছে এক কাজ কর, তাহলে ওকে বিয়ের প্রস্তাবটা দিয়ে দেখতো, ও বিয়ে করতে চায় কিনা তোকে। তখন আমি বলছি ঠিক আছে, আমি আজকে রাত্রেই বিয়ের কথাটা বল। তখন আমাদের রিলেশনের 11 দিন চলে। 11 দিনের মাথায় রাতের বেলা 2টার দিকে তখন আমি বলি আমি আপনাকে আরেকটা কথা বলবো। তো তখন আমাদের মধ্যে 11 দিনের মধ্যে ও আমাকে বলে যে আচ্ছা আমরা কি দুজনকে আপনিই বলবো, তুমি বলবো না? তা বললাম যে আমার মুখ দিয়ে তো আপনি ছাড়া তুমি আসবে না, আপনি বলেন না কেন? বললো যে আমার মুখ দিয়েও তো আসে না। তো আমি বললাম যে ঠিক আছে, আসে না যখন তো চেষ্টা তো করতে হবে, তুমি বলার চেষ্টা করেন। তো বললো যে আপনি আগে বলেন। আমরা শুনেন, আপনি আগে বলতে বলতে লাইফ শেষ হয়ে যাবে, বিয়ে শাদিও করা হবে না, তখন আর প্রেমও করা হবে না, দরকার নেই, বাদ দেন, আপনি করেন, সেটাই ভালো। তো আমরা সম্বন্ধটা মানে সম্পর্কটা আপনি দিয়েই শুরু করি, আপনি পর্যন্ত বিয়ের থাকে। তো আমি এক পর্যায়ে 11 দিনের মাথায় রাতের বেলা 2:30টার দিকে তাকে আমি বলি, একটা কথা বলি। সে বলতেছে বলেন। তো বলতেছে যে আচ্ছা আপনি আমাকে কি দেখে পছন্দ করলেন? আমি তো দেখতে সুন্দরও না, সেরকম কোনো কোয়ালিফিকেশনও আমার নাই, আপনি ঢাকা ছেলে, আপনি দেখতে সুন্দর, বাট আপনারা মানে আমাদের থেকে অনেক অনেক বড় মাপের, আমরা তো মিডল ইস্টের, তো সেই তুলনায় আপনি আমাকে কেন পছন্দ করলেন? আমি যে আপনাকে প্রপোজ করলাম, আপনি কেন অ্যাকসেপ্ট করলেন? তো বললো যে অন্যান্য মেয়েদের মধ্যে যা আছে সেটা আমার দরকার নেই, যেটা নাই সেটা আমার দরকার। মানে হচ্ছে যে আমি আপনার মধ্যে যেটা পাইছি, আমি অন্য মেয়েদের মধ্যে এটা, মেয়ে কেন, আমি তো কার মধ্যে খুঁজেই নেই, আমি আপনার মধ্যে পাইছি বিধায় আমি আপনাকে পছন্দ করছি বা আমি আপনাকে ভালোবাসছি। কোনো সমস্যা? আমি বললাম যে কোনো সমস্যা না, আমার একটা ফ্রেন্ড আমাকে বললো যে ঢাকার ছেলেরা ভালো হয় না, সবাই ভালো হয় না। আমি বললাম যে না, আমি ওকে বলছি সবাই ভালো হয় না, হতে পারে, কিন্তু ও ভালো। তো বলছে কি প্রুফ, কোনো কিছু প্রমাণ দিতে হবে ভালো হওয়ার জন্য? বললাম যে হ্যাঁ, প্রমাণ তো অবশ্যই দিতে হবে। হাসতে হাসতে বললাম যে আচ্ছা আপনি কি আমাকে বিয়ে করবেন? তো সেও সিরিয়াসনেস হয়ে বলে যে হ্যাঁ করব। কবে করতে চান? তা বললাম যে কাজ করেন, 1 তারিখে করি, এপ্রিল মাসের 1 তারিখে করি। এপ্রিল মাসের 1 তারিখে করি বলতে মানে এর মাঝখানে বললো যে 1 তারিখে, বললাম যে হ্যাঁ 1 তারিখে ফাইনাল, ওকে ঠিক আছে। ও কুমিল্লায় আসার আগে দিয়ে ও সাথে উকিলের সাথে কথা বলে টলে তারপর হচ্ছে এপ্রিল মাসে 5 তারিখে ডেট ফিক্সড করে যে 5 তারিখে হলে বা ভালো হয়। সেদিন থাকে বৃহস্পতিবার, পরদিন হচ্ছে শুক্রবার। তো বুধবার দিন সে আসে কুমিল্লায়, এসে আমার সার্টিফিকেট, তখন আমার এসএসসি তো দেয়নি, ভোট সার্টিফিকেট দেয়নি, তখন শুধু এসএসসি সার্টিফিকেটটা নিয়ে যায়, নিয়ে সাথে আমাকে কিছু মানে কেনাকাটাও করে দেয়। বাট আমার জন্য আবার নবরূপা থেকে একটা শাড়ি কিনে নিয়ে আসে আমার জন্য, যেদিন আমি বিয়ের দিন যেদিন পরবো। তো বললাম যে শাড়িটা না হলেও চলতো। বললো যে না, কেন শাড়ি না হলে চলতো, আমি দেখতে চাই, আমি আমার বউকে শাড়ি পরা দেখবো না। আচ্ছা ঠিক আছে। তো 5 তারিখ সকালবেলা কিভাবে আমি যাব সেটা চিন্তা করতেছি, যে আমি মিথ্যা কথা বলে কিভাবে
মানে কুমিল্লা থেকে ঢাকায় আসবো এট ফার্স্ট, আমার লাইফে ফার্স্ট আমি ঢাকায় আসছি আর যাবো আমি। সে যদি আমাকে বোকা বানায় বা সে যদি আমাকে কোথাও রেখে আসে বা যদি কোনো জায়গায় আমাকে বিক্রি করে দেয়, তখন এগুলা খুব চিন্তা ভাবনা করলাম সারা রাত ভর। তখন আর সেদিন আর বেশি একটা কথা বলি না, আমি ঘুমায় পড়ছি। তো পরদিন যেদিন 5 তারিখ আসে, 4 তারিখ পর্যন্ত ভোরবেলা পর্যন্ত কথা বলি। সেই লাস্ট মেসেজ 5:30 বাজে একটা মেসেজ দেয়, বাংলায় বলি, ইংরেজিতে একটা মেসেজ দেয়, বাংলায় বলি যে এই সকালটা তোমার জন্য, এই ভালোবাসাগুলো তোমার জন্য, আমি তোমার জন্য, আমার লাইফটা তোমার জন্য। ওকে, এই সকালে তোমার জন্য ভালো কিছু নিয়ে আসুক সেই কামনাই করি। সকালটা 5 তারিখ 5:30টার দিকে সেটা মেসেজটা আমার মোবাইলে সেন্ড হয়। আমি যখন ঘুম থেকে উঠে পড়ি, আমার কাছে আমার অটোমেটিক এখন যেরকম চোখে পানি চলে আসছে, তখনও সেই একই অনুভূতি ছিল, চোখে পানি ছিল আমার, যে আমি বিশ্বাস করতে পারতেছিলাম না যে আল্লাহ তাআলা আসলে কি সত্যি এরকম আমার কপালে সুখ রাখছে। তো আম্মাকে বললাম কি, জাম্মা আমার একটা ফ্রেন্ডের বার্থডে, মিথ্যা কথা বললাম যে অমুকের বার্থডে, ওদের বাসায় হচ্ছে একটা প্রোগ্রাম হবে, আমাকে না যাইতে হবে, দাওয়াত দিছে, যাই না আম্মা, ইন্টারমিডিয়েট পরীক্ষার পর তো কোথাও যাইনি, বাসা থেকে বেরও হয়নি, কোথাও যাইও নাই, যাই। আম্মা বলতেছে যে তাড়াতাড়ি চলে আসবি গেলে, আমি আবার চিটং যাব। আচ্ছা, তা আম্মা বলছে আম্মা চিটং যাবে, আমি সাথে ঠিক আছে, তাহলে তো এটা একটা প্লাস পয়েন্ট, চিটং গিয়ে চলে যদি আমি দেরি করে ফিরি তাহলে তো কোনো সমস্যা হবে না, একটা প্লাস পয়েন্ট আমার ছিল। তো আমি বাসা থেকে বের হয়েছি 9:30টায়, 3 পিস পরে বের হয়েছি। শাড়িটা আমি আমার একটা রিলেটিভের, মানে হচ্ছে বাসায় রিলেটিভও না, একটা বড় আপুর বাসা, যে স্কুলের বড় আপু থাকে, সেই স্কুলের বড় আপুর বাসায় বললাম যে আপু এটা জাস্ট আমার একটা ফ্রেন্ডের, ও কিনে আমাকে রাখতে বললো, আমি বলি নাই যেটা আমার, কিন্তু জিনিসটা আমার ছিল। তো আমি বললাম যে এটা আমি নিয়ে যাব 5 তারিখ সকালবেলা। বললো আচ্ছা ঠিক আছে। তো 5 তারিখ সকালবেলা শাড়িটা নিয়ে আমি বাসে উঠি 10টার দিকে। 10টার দিকে বাসে উঠি, সে অনবরত মোবাইল দিয়ে আমার সাথে কথা বলতেছে। আচ্ছা, আরেকটা কথা বলি যে মেয়েদের একটা সবার জানি না অভ্যাসটা আছে কিনা, কিছু কিছু মেয়ের অভ্যাস আছে বাসের মধ্যে উঠলে বমি করে। আমি ছোটকাল থেকে এত বাস জার্নি করতাম, কিন্তু আমার এই অভ্যাসটা কখনোই চেঞ্জ করতে পারতো না। আমার বাবা আব্বা কখনো হাজার চাইলেও চেঞ্জ করতে পারতো না। বলে আচার খা, চকলেট খা, সেটা খা, এটা খা, কত কিছু কিনে দিল, চেঞ্জ হইতো না। তখন আমি ওরে বলছিলাম যে আমার তো বাসে উঠলে একটা সমস্যা হয়, আমি তো প্রচুর বমি করি, এত বমি করি যে আমি কাহিল হয়ে পড়ি। তো বললো যে ঠিক আছে সমস্যা নেই, আমি কি আসবো? আমি বললাম যে না আপনার আসার দরকার নাই, আমি আসবো। তো দেন হচ্ছে 12:30টার দিকে আমি ঢাকায় পৌঁছাই। 12:30টার দিকে ঢাকায় পৌঁছানোর পর আমি দেখি যে সে একটা পাঞ্জাবি পরা, ব্লু কালারের পাঞ্জাবি পরা, সায়দাবাদ গেটে দাঁড়ায় আছে সায়দাবাদ গেটে। আমি যখন বাস থেকে নামি, সায়দাবাদ গেটে দাঁড়ায় আছে দেখে আমার তো সেই খুশি লাগতেছে যে তার মানে হচ্ছে সে আমাকে কোনো বিপদে ফেলতেছে না, মানে সে আমাকে রিয়েল বিয়ে করার জন্য হচ্ছে প্রিপারেশন নিয়ে আসছে। তো সেখান থেকে বাস থেকে নেমে রিক্সায় করে আমি বমি করার পর অনেকটাই কাহিল হয়ে পড়ি, বমি করতে করতে এতটাই কাহিল হয়ে পড়ি, সে বুঝতে পারে যে আমি আসলে খুব কাহিল হয়ে পড়ছি। তো রিক্সায় থেকে নেমে রিক্সায় উঠে সে আমাকে একটা হোটেলে নিয়ে যায় খাবারের জন্য। তো সেখানে ফ্রেশ আপ হয়ে নাস্তা টাস্তা করে আমরা ডিরেক্ট উকিলের বাসায় চলে যাই। তার পরিচিত উকিল ছিল, সে উকিলের বাসায় চলে যাই। উকিলের বাসায় গিয়ে ফ্রেশ আপ হই। সেখানে ফ্রেশ আপ হয়ে মানে চেঞ্জ করি, 3 পিস পরা ছিলাম, তো 3 পিসটা চেঞ্জ করে শাড়িটা পরি। শাড়ি পরে দেন বাসার থেকে বের হয়ে ডিরেক্ট আসি হচ্ছে কোর্টে এসে দেখি কাজী নেই। কাজী কোথায়? কাজী চলে গেছে, ওয়েট করতে করতে কাজী চলে গেছে। তো আবার কাজীর জন্য অপেক্ষা করি। কাজী আসে প্রায় 20-25 মিনিট পর কাজী আসে। মানে এখন আমরা তার মধ্যে তো সাক্ষী লাগে, আমার সাক্ষী তো কেউ নাই, আমার সাক্ষী কে হবে? তো তার একটা ফ্রেন্ড ছিল, সেইখানে তার ফ্রেন্ডকে আমার সাক্ষী বানায়। উকিলকে বলে যে উকিলকে মানে কাজীর সামনে বলতে হবে যে এটা সাক্ষীর ভাই। তো আমি বললাম হ্যাঁ ঠিক আছে, বলবো না হয় এটা কাজের সামনে বলবো। আর হচ্ছে এটা বলার পর
তখন কাজে আসার পর আমার কাছে তখনও যখন আমি সিগনেচার করব, সবকিছু মিলে যখন সিগনেচার করব, তখন মানে কোর্টে রেজিস্ট্রের কাগজে যখন সিগনেচার করব, তখন আমার হাত পা কাঁপতেছিল যে আমি আমার লাইফে নতুন একটা অধ্যায়ে পা দিতে যাচ্ছি, যেটা হচ্ছে ম্যারিড লাইফ। কিছুক্ষণের জন্য হলেও আমার বাবাকে মনে পড়ছে, কিছুক্ষণের জন্য হলেও আমার মাকে মনে পড়ছে। সাধারণত মেয়েদের যেটা হয়ে থাকে বিদায় বেলা অনুষ্ঠান, তা আমার তো কেউ নেই তখন। আমি নিজে সাহস করে আসছি বিয়ে করার জন্য। তো সিগনেচার করি, ও সিগনেচার করে। সিগনেচার করার পর মিষ্টি নিয়ে আসে, কাজীও মিষ্টি খায়, আমি মিষ্টি খাই না, কারণ আমার চিন্তা আমি বাসায় ব্যাক করতে হবে। আবার কখন ব্যাক করবো? এর মধ্যে যদি আম্মা ফোন দিয়ে বসে যে আসলি না তুই, বিকাল 4টা হয়ে গেছে এখনো আসলি না, কি ব্যাপার? তো এর মাঝখানে আমাকে উকিল বলে কি, তুমি এক কাজ করো, তোমার রেজিস্ট্রি কাগজটা কিন্তু তুমি রবিবারে পাবা, তুমি রবিবারে কিন্তু তোমাকেই নিতে হবে, তুমি ছাড়া কিন্তু তোমার হাজবেন্ডকে কিন্তু দেয়া যাবে না। তখন বললাম যে আঙ্কেল, আমি তো রবিবারে আবার ঢাকায় আসতে পারবো না, যদি পারেন তাহলে আপনি আজকে একটু মানে রেজিস্ট্রি কাগজটা দিয়ে ব্যবস্থা করেন। তো বললো যে ঠিক আছে, কিছুক্ষণ অপেক্ষা করো। তো 1 ঘন্টার মতো অপেক্ষা করি, 1 ঘন্টা আধা ঘন্টার মতো অপেক্ষা করি। অপেক্ষা করার পর হচ্ছে বিয়ের পর হচ্ছে বাসায় চলে যাই আমি। 2টা বছর হচ্ছে আমরা কাউকে জানাই নাই, আমার ফ্যামিলি কেউ না, ওর ফ্যামিলি কেউ জানানো হয়নি। কোনো একটা মাধ্যমে, কোনো একটা ওয়েতে, সেটা নাই বললাম, জানতে পারে যে সে আমাকে বিয়ে করে ফেলছে, মিশু আমাকে বিয়ে করে ফেলছে। এটা আপনার ফ্যামিলি জানতে পারে? আমার ফ্যামিলিও জানতে পারে, মিশুর ফ্যামিলিও জানতে পারে। আচ্ছা, এটা ছোট শহর তো যে কেউ দেখে হয়তো বা বাসায় এসে কমপ্লেন দেওয়ার পর হচ্ছে আমার বাসা থেকেই হচ্ছে আমার কাছ থেকে নাম্বার নিয়ে হচ্ছে ওর বাসায় ফোন দিয়ে বলে যে এরকম আপনার ছেলে বিয়ে করছে আমাদের মেয়েকে, এখন তো আমরা মামলা করব, এটা করব সেটা করবো, জাস্ট এইরকমই থ্রেট দিয়ে দেয়, যেটা আসলে কিছুই না, কিছুই করবে না, এরকম জাস্ট একটা থ্রেট দেয় যে মেয়েকে যদি ফল্টে ফেলে ছেড়ে চলে যায় এজন্য। তো বললো যে খুব রাগান্বিতই ছিল, আমার শাশুড়ি শ্বশুর খুব রেগেই ছিল এক পর্যায়ে ছেলের প্রতি, যে না জানে এই কাজটা কেন করলাম। আমাদেরকে বললো তো আমরা নিজেরাই করতাম, মেয়েকে অ্যাকসেপ্ট করে নিয়ে আসতাম, ভালোবাসছি ওকে, ভালো কথা। তার 2 বছর পর মানে 2010-এ আমার শাশুড়ি মানে 2009-এ আমাকে দেখতে যায়, 2009-এ আমাকে দেখতে যায় ওদের বাসা থেকে সবাই। আমাকে একটা এঙ্গেজমেন্ট আংটি পরানোর পর আমাকে দেখতে যায়, খুব মানে রেগেছিলেন উনি আমার উপরে। তো কিছু বলে না, তারপরে কিছু বলে না, শুধু বলে যে যা করছো খুব খারাপ করছো, বললেই পারতা, এতটুকু বললেই পারতা যে তোমরা বিয়ে করতে চাও, তুমি তো আমার সাথে কথা বলো, আন্টি করে কথা বলতাই, তখনই বলতা যে আন্টি মিশু আমাকে পছন্দ করে বা আমি মিশুকে পছন্দ করি, বলতা তখন। আমার শাশুড়ি খুব ফ্রি মাইন্ডের মানুষ, উনি যতটা না ফ্রেন্ডলি, তার থেকে মানে শাশুড়ি তার থেকে বেশি হচ্ছে ফ্রেন্ডলি সম্পর্ক ওনার সাথে আমার এখন। তো 2010-এ আমাদের আবার বিয়ে হয়, 2010-এ ধুমধাম করে, একদম একটা ছেলে, খুব ধুমধাম করে বিয়ে হয় আমাদের। কুমিল্লা থেকে ঢাকায় আসি। 5টা বছর দেখতে দেখতে, প্রথম বছর, দ্বিতীয় বছর, ফার্স্ট অ্যানিভার্সারি করে আমার শাশুড়ি। আমি বলি অ্যানিভার্সারি করার দরকার নেই, ফার্স্ট অ্যানিভার্সারি দরকার কি, উনি না করবে অ্যানিভার্সারি, আমার একটা ছেলের বউ, একটা ছেলে অ্যানিভার্সারি করবেই। তো ফার্স্ট অ্যানিভার্সারি করে, খুব মজা হয়, সবাই আসে, সেই বিয়ের মতো, বউ ভাতের মতো। তো আমি পুরান ঢাকার তো বিয়ে কখনো খাইও নাই, দেখিও নাই, যে ওরা আসলে কেমন করে সেটাও আমি জানি না। তো ফার্স্ট টাইম আমার নিজের বিয়েতে আমি অনুভব করলাম আসলে পুরান ঢাকার মানুষ আসলে কেমন ফ্রেন্ডলি, ওরা মিশতে পারে, মানে কথা মানে কিভাবে কথা মানে বলে। আমি ছিলাম একটা ছোট শহরে যেহেতু, তো সবসময় চুপচাপই থাকতাম, কিন্তু এমনিতে চঞ্চল প্রকৃতির ছিলাম যেহেতু, তো আমি কখনো কারো সায়দা কিছু বলতাম না, চুপচাপ থাকতাম। মেহমান আমার শাশুড়ি বলতো মানে কেউ আসলে ফার্স্ট সালাম দিয়ে চা নাস্তা বা চা দিবা, বিস্কিট দিবা বা কথা বলবা, তাইলেই দেখবা যে এতটুকুই যথেষ্ট, আর কিছু লাগবে না। তো উনি যতটুকু না আমার কাছ থেকে আশা করছে তার থেকে বেশি আমি করে ফেলতাম, কথা থেকে শুরু করে আদর আপ্যায়ন, খাওয়া দাওয়া, সবকিছু। এরকম করতে 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 দেখা গেল একটা সময় আমার হাজবেন্ডও আমার কাছ থেকে স্যাটিসফাই, যে আমার বউ
মানে আমাকে নিয়ে যত কথা শুনতে হয়েছে তাদের বিয়ে করার পরে, মানে কোর্ট ম্যারেজ করার পর, মানে ওই মানুষগুলাই একটা সময় ভুল বুঝতে পারে যে আসলে আমরা আসলে ভুল কথা বলছি, যে সব ছোট শহরের মেয়েরা খারাপ হয় না, ভালো হয়, ভালো করা হয় বিধায় এই জন্য ভালো হয়। তো যাই হোক, আমার শাশুড়ি আমাকে সবসময় উনি বলতো যে আমিও বড় ফ্যামিলিতে আসছি, আমি এটা করছি সেটা করছি, তুমিও করতে হবে, তুমি তো জেনে শুনে আসছো, বড় ফ্যামিলি, জয়েন্ট ফ্যামিলি, আমাদের এখনো জয়েন্ট ফ্যামিলি, নিচতলা থেকে শুরু করে 5 তলা পর্যন্ত এখনো চাচি শাশুড়িরা সবাই একসাথেই থাকি এখনো। তো একটা কোনো অনুষ্ঠান হলে এখনো সবাই একসাথেই একই ঘরেই খাওয়া হয়, কোনো ছোটখাটো প্রোগ্রামে। তো এরকম করতে করতে 5টা বছর সুন্দরভাবে রিলেশনটা কেটে যায়। তো একটা সময় যখন আমাদের বিয়ের ফার্স্ট 2010 সালে আবার যখন বিয়ে হয় 2011 সালে, আমি মিশুকে বলি আমাদের তো 1টা বছর চলে গেল, তো আমরা বেবির জন্য ট্রাই করি, কারণ আমার তো সময় কাটে না। তার মধ্যে আমি পড়াশোনাটা আমার অফ হয়ে গেছে, অনার্সে ভর্তি যেহেতু করলাম, পড়াশোনাটা অফ হয়ে গেছে। তো হয় পড়াশোনাটা তো করতে দিবে না, আমার শ্বশুর বললো যে আর পড়া লাগবে না, আর পরে কি পড়ার দরকার নেই, আমাদের বাড়ির বউরা পড়াশোনা করে না, এমনি বললো। তো দেন বললাম যে আচ্ছা ঠিক আছে, পড়তে না দিলে তো আমি আর জোর করবো না। তো ও বললো যে আমি আমার বাবার উপর দিয়ে যেতে পারবো না, যেহেতু আমি একটা অন্যায় করে ফেলছি, এই সেই, মানে তার ভিতরে অন্যায় বোধটা কাজ করছে যে সে না জানি বিয়ে করে ফেলছে, তারপরও ধুমধাম করে আমাকে উঠায় নিয়ে আসছে, তার বাবা মার উপর দিয়ে সে ওটা করবে না, যেটা করতে হবে সেটা আমাকেই করতে হবে। যদি তার বাবা মার মন জয় করি, তাহলে দেন তারা যদি পারমিশন দেয় তাহলে আমি কলেজে ভর্তি হইতে পারবো আবার। তো দেন একটা পর্যায়ে আমি তাকে বললাম যে ঠিক আছে, আমি বেবির জন্য ট্রাই করি। তো সে আমাকে কাছে সময় চায় যে আমাকে 1টা বছর সময় দাও। আমি মাত্র তো দোকানে ঢুকলাম, ওই ধোলাই খালের দোকানটা তখন ছেড়ে তার বাবার দোকানে চকবাজারে ঢুকে। তো ওখানে জাস্ট বিয়ের 1 বছর পরে তখন বললো যে আমাকে 1টা বছর সময় দাও, 1টা বছর পরে আমরা ট্রাই করি বেবির জন্য। ঠিক আছে, ওকে। কিন্তু সবাই আমাকে ফোর্স করে, বেবি নিয়ে নাও, পরে কিন্তু সমস্যা হবে, এইটা সেটা। আমি বলি যে আমি এখন নিব না, মিশু চায় না এখন। মিশু আমাকে এটা শিখায় দিছে, মিশু বললো যে মিশু চায় না, বলবা তোমাকে কেউ যদি ফোর্স করে, বাসা থেকে ফোর্স করে, তখন বলবা যে মিশু নিষেধ করছে, বা আমার মার কথা বলবা যে আমার শাশুড়ি বলছে এখন না, আরো 2 বছর পর। তো যেভাবে যেই বলুক, আমি বলি যে না, মিশু চায় না এখন, মিশু বলছে 1 বছর পর, আরো 1 বছর পর। এটা এরকম করতে করতে তার নেক্সট ইয়ার আমরা বেবির জন্য ট্রাই করি। নেক্সট ইয়ার 2010 বিয়ে হয়, 11 বাদ দিয়ে 12 সালে ট্রাই করি। 12 সালে ট্রাই করার পর হচ্ছিল না কোনোভাবেই। ট্রাই করার পর তারপর আমি গাইনি ডাক্তার কাছে যাই, যাওয়ার পর টেস্ট, ঔষধপত্র সবকিছুই দেওয়া হয়। দেখা যায় কোনো প্রবলেমই থাকে না, আসলে আমারও নাই ওরও নাই। তাহলে হচ্ছে না কেন? মানুষের কথা হলো এটা, তাহলে হচ্ছে না কেন? এখন উপরওয়ালা বলতেও তো কিছু আছে, আল্লাহ বলতেও তো কিছু আছে, যে আল্লাহর হুকুম না হলে তো গাছের পাতাও নড়ে না। বিয়ে, মৃত্যু, তারপর জন্ম, যেটা আমরা জানি যে জন্ম, মৃত্যু, বিয়ে, এই 3টাই হচ্ছে আল্লাহর হাতে। তারপরে মানুষ কোশ্চেন করে সমস্যা নাই, তাহলে হচ্ছে না কেন? এটা শুনতে শুনতে আমি খুব ফেড আপ হয়ে গেছি একটা পর্যায়ে এসে। এরকম করতে করতে এই ডাক্তার সেই ডাক্তার, কোনো ডাক্তারই আর বাদ রাখি না, কোনো না এটা সেটা সবই করা হয়। আমার শাশুড়িও আমাকে অনেকটাই হেল্প করে। কোনো সময় বলে নাই যে তোমার কেন হচ্ছে না, এটা না সেটা না, তুমি ভালো না, তুমি খারাপ। উনি সবসময় এনকারেজ করে গেছে। এখন হয়নি তো কি হয়েছে, হবে, কারো দেরি করে হয়। আমার শাশুড়ির হয়েছে 8 বছর পরে, মানে আমার দাদি শাশুড়ির। উনি এটা এক্সাম্পল দিয়ে আমাকে বলতেছে, তোমার টেনশনের কোনো কারণ নাই, আমি আছি, কেউ কিছু বললে আমি উত্তর দিব, তুমি কোনো কথা বলবা না। আচ্ছা ঠিক আছে, আমি তো কিছু বলিই না। তো এটা বলার পর এভাবে করতে করতে 5-6 বছর চলে যায়। তো একটা পর্যায়ে দেখলাম যে মিশু মানে আমার সাথে সেরকম আগের মতো ব্যবহার করে না, মানে দূর ভাব। কতদিন পরে, মানে বিয়ের 5 বছর পর, 5.5 বছর পর। আমরা যদি 2015 সাল ধরবো, হ্যাঁ 2015 সাল। আচ্ছা ঠিক আছে, 2015 সালই। তো দেখি যে একটু দূর ভাব, মানে কথার মধ্যে। আমি এর মধ্যে দোকানে থাকা অবস্থায় সবসময় 3 বেলা তাকে ফোন দিতাম, দোকানে গিয়ে পৌঁছাইছো, দুপুরবেলা ভাত খাইছো, দোকান কখন বন্ধ করবা, বা এই আসো বিষয়, বাস এই এতটুকু কথা বলে ও ফোন দিত, জিজ্ঞাসা করতো, ফোন রেখে দিতাম, বাস এতটুকুই, আগের মতোই। তো একটা পর্যায়ে 2015 সালে দেখালো যে ডিস্টেন্স তৈরি হতে শুরু করলো, যেটা আমি বুঝলাম। সে বাসা থেকে দোকানে যায়, বাসায় ফিরে অনেক লেট করে, দেখা যায় কখনো
11টা 12টায়, মানে বুঝতে পারলাম না যে সমস্যাটা কি। তো এটা নিয়ে আমাদের মধ্যে ঝগড়া শুরু হইলো এটা সেটা। তো এর মাঝখানে আমার মেজাজ খারাপ হইতো খুব, যে আমি সারাদিন একা বসে থাকি। তো তার মাঝখানে আমি একটা কথা বলতে ভুলে গেছি যে 2012 সালে আমার শ্বশুর আমাকে পারমিশন দেয়। আমি আমার শ্বশুরের কাছে আমি বলি যে আব্বু আমার তো সময় কাটতেছে না, আমি পড়াশোনাটা স্টার্ট করি, আমি দরকার হলে মাসে একবার কলেজে যাব, আমার শাশুড়িকে নিয়ে যাব, আবার শাশুড়িকে নিয়েই আসবো। তো বললো যে ঠিক আছে হইতে পারো, কিন্তু কোনো মানে বয়েজ বা ছেলে মেয়ে একসাথে এরকম কলেজে না, তুমি ইডেনে হইতে পারো, ইডেন কলেজে তোমার বাসা, আমার বাসার পাশে যেহেতু তুমি ওইখানে হইতে পারো, মহিলা কলেজ। তো ওখানে ভর্তি হয়ে আমার শাশুড়ি ভর্তি করে আমাকে, ডিগ্রিতে ভর্তি করে আমাকে, অনার্সে না ডিগ্রিতে ভর্তি করে শাশুড়ি যায়। শাশুড়ি এমনকি যে আমার শাশুড়ি আমাকে এক্সাম হলে এক্সাম না দিতেও যায়, 3 ঘন্টা এক্সাম, উনি 3 ঘন্টায় স্ট্রেট ফরওয়ার্ড বসে থাকে। আমার পরীক্ষা শুরু হয় 12টা বাজে, শেষ হয় 4টার দিকে, এরকম উনি ওই স্ট্রেট ওখানেই বসে থাকে। আমি বলি যে আমি আপনার যাওয়ার দরকার নেই, আমি তো পরীক্ষা শেষ করে বাসায় চলে আসবো। তারপরে উনি আমার সাথে পরীক্ষার হলে যাবে, পরীক্ষার হলে গিয়ে বসে থাকে, সবার সাথে কথা বলে, অন্যান্য যে মেয়েরা আছে ওদের মায়েদের সাথে কথা বলে আমি আমার ছেলের বউকে নিয়ে আসছি পরীক্ষার হলে। এরা শুনে এরাও খুব অবাক হয় যে ছেলের বউকে শাশুড়ি পরীক্ষার হলে নিয়ে আসছে পরীক্ষা দিতে। আমাদেরও শুনতে খুব ভালো লাগছে। তো খুব উনি ওনার মেয়েকে না যতটা সাপোর্টিং দেয়, আমি তার থেকে বেশি সাপোর্ট পাই, খুব বেশি সাপোর্ট পাই আমার শাশুড়ির কাছ থেকে, সবকিছুর দিক দিয়ে। শ্বশুর শাশুড়ি দুজন এতটাই সাপোর্টিং করে আমাকে, আমার কাছে মনে হয় আমি আমার মা বাবা থেকেও এতটা, বললে ভুল হবে, আমার মা বাবা থেকেও মনে হয় এতটা সাপোর্ট পাই না। আমার মা খুব স্ট্রিক্ট ছিলেন, খুব চোখে রাখতেন, খুব চঞ্চল ছিলাম বিদা খুব চোখে রাখতেন যেন কোনো কেউ খারাপ না বলে। কিন্তু আমি বিয়ে হয়ে আসার পর দেখা গেল যে তার উল্টাটা, মানে যতটা না আমার বাসায় চুপচাপ থাকতে হতো, তার উল্টাটা হচ্ছে আমার শ্বশুর বাড়িতে আসার পর। আচ্ছা তানিয়া, তো তারপরে কি হলো, আপনার হাজবেন্ডের কিছু পরিবর্তন? হ্যাঁ, পরিবর্তন দেখতে পেলাম। তো দেখার আমার ফার্স্ট ম্যারেজ ডে ছিল সেদিন, ফার্স্ট মানে 5 বছরের পূর্তি, 5 বছর 2015 সালের জানুয়ারি মাসের 1 তারিখে দেখতে পেলাম সে আমাদের ম্যারেজ ডে উইশ করার পর, সবাই গিফট দেয়। তারপর হচ্ছে আমি এক পর্যায়ে কথা বলতে আমি ঘুমায় পড়ি, তখন বাজে রাত 2:30, ঘুমায় পড়ি। হঠাৎ করে চোখ খুলে দেখি সে নাই। কোথায়? তার স্মোক করার অভ্যাস আছে যেহেতু, তো আমি ভাবছি হয়তো স্মোক করতেছে বারান্দায়। পরে ভালো করে খেয়াল করে শুনি সে কথা বলতেছে, মোবাইলে কথা বলতেছে। তখন আমি যখন মোবাইলটা নক করি তখন মোবাইলটা কেটে দেয়। তখন বললাম কি ব্যাপার, তুমি এত রাতে কার সাথে কথা বলতেছো? তো বলতেছে যে আমি তো অমুকের সাথে কথা বলছি, তার একটা ফ্রেন্ডের নাম নেই। তো আমি বিশ্বাস করি, তাকে প্রচুর ট্রাস্ট করি সেই প্রথম থেকে, 2007 থেকে এতটাই বিশ্বাস করি। আল্লাহর উপরে যদি কেউ থেকে থাকে, আল্লাহর পরে যদি থাকে মা বাবার পর হচ্ছে হাজবেন্ড, আমি তাকে এতটাই বিশ্বাস করি। কেউ যদি গলায় চুরি ধরে এসে বলে যে তোমার জামাইকে দেখছি অমুক মেয়ের সাথে ঘুরতে, আমি এটা বলি অসম্ভব। কারণ যে ছেলে কিনা প্রথমেই স্বীকারোক্তি দেয় যে 3টা মহিলা ছাড়া সে কোনো সময় কোনো নারীর দিকে চোখ তুলেও তাকায় নাই, কথা তো থাক দূরের কথা, তাহলে আমি কিভাবে বিশ্বাস করব যে সে পুরুষ মানুষ অন্য একটা মেয়ে মানুষকে নিয়ে ঘুরতেছে? আর সবচেয়ে প্লাস পয়েন্ট হচ্ছে এটা এখানে যে সকাল 10টায় সে দোকানে যায়, রাতে 10টায় দোকান থেকে বের হয়। এত দোকানের মধ্যে এত কাস্টমারের এত চাপ, সে আমার সাথে সময় পায় না আমার সাথে কথা বলার জন্য। সে প্রেম করবে কি করে, অন্য মেয়ের সাথে পরকীয়ায় জড়াবে কি করে? আমার বিশ্বাস হয় না। তো তার 1 সপ্তাহ পর আবার দেখি সেই নাম্বার থেকে ফোন, তো রাতের বেলা আবার কথা বলতেছে। তো আমি তার ফ্রেন্ডের নাম্বারে সে ফ্রেন্ডের নামই নেয়। তো ফ্রেন্ডের নাম নেয়। তখন আমি দিনের বেলা আমি চিন্তা করলাম যে এত রাতে তো কথা বলার কথা না, কি কথা বলে এত রাতে? তখন আমি তার ফ্রেন্ডের নাম্বারে ফোন দিলাম, নাম্বারটা আমার কাছে ছিল। আমি চিন্তাম, মানে সে ফোন দিয়ে বললাম আচ্ছা আপনি কি গতকালকে রাতে মিশুকে ফোন দিয়েছিলেন? বললো যে না তো, আমি তো গতকালকে মিশুকে ফোন দেই না, আমি তো ঘুমায় পড়ছি। তার মানে সে একটা মিথ্যা কথা বলছে। তো দেন আমি কিচ্ছু বলি না। তার ওদিন রাতে আবার কথা বলে, আমি ওদিন আসার পর আর কিচ্ছু বলি না। আমি এটা বলি না যে তুমি যে ফ্রেন্ডের সাথে বলছো তুমি তো কথা বলো নাই, মিথ্যা কথা বলছো কেন, কিন্তু ফ্রেন্ডের সাথে কথা বলো নাই। তো দেন আবার সেই পরের দিন রাতের বেলা আবার কথা বলে, আমি আর কিছু বলি না। আমিও ঘুমাই না, ঘুমের ভান ধরে থাকি, আমি আর ঘুমাই না। যখন ফোন আসে তখন বারান্দায় চলে যায়, বারান্দায় গিয়ে কথা বলে।
দেন সকালবেলা আমি ওই নাম্বারটা কালেক্ট করি তার মোবাইল থেকে, কালেক্ট করে ফোন দিই, আমার মোবাইল দিয়ে ফোন দিয়ে শুনি একটা মেয়ের কথা। যখন আমি শুনি একটা মেয়ের কথা, তখন আমার মাথায় আকাশ ভেঙে পড়ছে। মানে মেয়ে এত রাতে কে এটা? তখন আমি সকালবেলা সে দোকানে যাবে, আমি কিচ্ছু বলি না, সে দোকান থেকে আসে রাতের বেলা। তখন আমি জিজ্ঞাসা করলাম, আচ্ছা এই নাম্বারটা কার? তো বললো যে এটা একটা বন্ধুর বউ, আসলে ওর হাজবেন্ডের একটু প্রবলেম চলতেছে, এই সেই, আমাকে একটা বুঝ দেয়, এই সেই, এই জন্য রাতের বেলা আমাকে ফোন দেয়, দিয়ে কান্নাকাটি করে, ভাই দেখেন এরকম কাজ কাম করে না, একটু বুঝান সুঝান, এই সেই। বললাম এইটা? বললো যে হ্যাঁ এরকম। সত্যি তো? হ্যাঁ এরকম। আচ্ছা ঠিক আছে। তার কিছুদিন পর আমার কাছে একটা মেসেজ আসে, আননোন নাম্বার থেকে মেসেজ আসে, 2015 সালে আননোন নাম্বার থেকে। কিন্তু সে আমাকে বুঝতে দেয় না সামান্যতম যে সে আমার থেকে যে দূরে চলে গেছে বা সে একটা মেয়ের সাথে রিলেটেড জড়ায় পড়ছে। মেসেজটা আসে আমার মোবাইলে, আপনার হাজবেন্ড যে আর একটা বিয়ে করলো, মিষ্টি তো খাওয়াইলেন না, কথাটা এইভাবে আসে আমার মোবাইলে। যখন আমি মেসেজটা দেখাই তাকে, মেসেজটা দেখানোর পর সে বলে কি এগুলা ফেক মেসেজ, তুমি এগুলাও বিশ্বাস করো? তখন তুমি না, সরি আপনি, তখন আপনি সম্বোধনই করি আমরা বিয়ের প্রায় এই 2018 সাল পর্যন্ত। 2018 করে কথা বলছেন। হ্যাঁ। এটা কি কারণ? ব্যাখ্যাটার কারণ হচ্ছে আমরা চেঞ্জ করতে পারি না সেদিন প্রপোজ থেকে শুরু করে আজ পর্যন্ত, মানে 2018 সাল পর্যন্ত। চেষ্টা করেছিলেন কখনো? আমি চেষ্টা করছি কিন্তু পারিনি। আর ও চেষ্টা করছিল, ও পারেনি। ও সবার সামনে আপনিই বলতো আমাকে, আচ্ছা গুড, আচ্ছা আমাকে এক গ্লাস পানি দেন তো, আমাকে এক গ্লাস, আচ্ছা আমার জন্য একটা নুডলস নিয়ে রান্না করে নিয়ে আসেন তো, সবার সামনে, মার সামনে, বাবার সামনে, বোনের সামনে। ওনাদের ফ্যামিলি ট্র্যাডিশন না, ওদের ফ্যামিলি ট্র্যাডিশন না, এটা শুধু আমাদের দুজনের মধ্যে। মানে এটা শুনে না সবাই আমার দিকে তাকে থাকতো, মানে বউকে কেউ আপনি বলে। এখন আমি যাকেই বলিস কে সবাই বলে কি ইস ভেরি রোমান্টিক, খুব একটা ব্যাপার। মানে আমাদের সম্পর্কটা যেই শুনে সেই না খুব হিংসা করে। আসলে ইন্টারেস্টিং একটা গল্প যে আপনি সম্বোধন, আজকালকার প্রেমের মধ্যে আপনি সম্বোধন তো হয় না তুমি ছাড়া। তো তখনও 2018 সাল পর্যন্ত আপনি সম্বোধনই হয়। এই ব্যাপারটাকে আপনি কিভাবে দেখেন আসলে? এই যে আপনাকে আপনি আমার কাছে খুব ভালো লাগতো যে হ্যাঁ, আমি মনে করতাম যে তুমি বলা থেকে আপনি বলাটা খুব আমার কাছে কমফোর্টেবল মনে হইতো। আচ্ছা, ওর কাছেও কমফোর্টেবল মনে হইতো। সে কখনোই তুমি বলার চেষ্টা করে নাই, আমিও কখনো তুমি বলার চেষ্টা করিনি। তার মুখ দিয়ে কখনো তুমি আসেই না, আসতোই না। আমি হাজার তাকে প্রেসার করতাম, তুমি করে বলো, মানে আপনি তুমি করে বলো, বাট সে আসতো না। আচ্ছা, তারপরে তারপর আমার কাছে একটা মেসেজ আসলো, আপনি আপনার হাজবেন্ডকে বললেন, তারপর কি হলো? তারপর সে বললো যে এটা ফেক, এরকম কিছুই না। তো এরকম কিছু না। তো এরকম একদিন সে শুনি যে একটা মেয়েকে এনে তার ফুফাতো ভাইয়ের বাসায় জায়গা দেয়, ফুফাতো ভাইয়ের বাসায়। মেয়েটা নাকি বাসা থেকে রাগ করে চলে আসছে। কোন মেয়ে? এটা হচ্ছে অমুক ফ্রেন্ডের বোন। মেয়েটা রাগ করে চলে আসছে, তার কাছে হেল্প চায়, একটা গল্প বানায় আমার কাছে বলে। তো এই কথাটা ওই যে ফুফাতো ভাইয়ের বউ হচ্ছে, মানে ও মিশু ওকে বলে যে আমার ফ্যামিলি যেন জানতে না পারে যে আমি ওকে এনে এখানে রাখছি। তো সামহাও যেভাবে হোক কথাটা লিক হয়ে যায়। লিক হয়ে যাওয়ার পর আমার শাশুড়ি কি করে, ওই ফুফাতো ভাইয়ের বউয়ের বাসায় গিয়ে দেখে যে যাওয়ার পরে দেখে মেয়েটা নেই। এর মাঝখানে যখন কথাটা লিক হয়ে যায়, ও কি করে মেয়েটাকে ওর বাড়িতে পাঠায় দেয়, টাকা দিয়ে, গাড়ি ভাড়া দিয়ে বাড়িতে পাঠায় দেয়, মেয়েটার বাড়িতে পাঠায় দেয়। মেয়েটার বাড়িতে পাঠায় দেয় 2016 সালে। 2016 সালে মেয়েটাকে আমি ফোন করি, মেয়েটাকে আমি ফোন করে বলি যে আচ্ছা তুমি যদি ভদ্র ফ্যামিলির হয়ে থাকো তাহলে তুমি তো জানো মিশু ম্যারিড, তাহলে তুমি কেন বারবার মিশুকে ফোন করো, রাতের বেলা কেন ফোন করো, ডিস্টার্ব কেন করো? ও তো বলতেছে তুমি নাকি ডিস্টার্ব করো, তুমি এটা করবা সেটা করবা। কয় তখন মেয়েটা আমাকে বলে যে আপনার জামাই আমাকে ফোন দেয়, আমি ফোন দেই না। আচ্ছা, আপনার জামাই আমাকে ফোন দিয়া বলে যে তোমাকে না পাইলে আমি মরে যাব। আচ্ছা, আপনাকে ভালোবাসে নারী, আপনারা লাভ ম্যারেজ করছেন সেটা আমার জানার বিষয় না, কিন্তু এখন আপনার জামাই আমারে ছাড়া বাঁচবে না সেটা আমাকে বলছে। তখন সেটা বলছে, আচ্ছা ঠিক আছে আমি আসলে আজকে জিজ্ঞাসা করব। তাকে জিজ্ঞাসা করলাম, বললো যে না, তার মার মাথার কসম খেয়ে বলছে যে মা আমি এরকম কিচ্ছু বলি নাই, এরকম কোন মেয়ের সাথে রিলেশনও নাই আমার। তখন একটা সন্তান যদি তার মার মাথা খেয়ে কসম কাটে তাহলে কথা থাকে না। তার মাও বিশ্বাস করে নিছে যে তুমি কি তারপরে বিশ্বাস করে? আমি না, আমার আর কোনো প্রশ্ন নেই। সে 2016 সালে মেয়েটাকে বিয়ে করে। বিয়ে করে
মেয়েটাকে রাখে, ঢাকায় রাখে, বাড়ি ভাড়া দেয়, ঘর ভাড়া দেয়। মেয়েটা এর মধ্যে প্রেগনেন্টও হয়ে যায়। প্রেগনেন্ট হয়ে আমরা জানিও না এর মধ্যে আমরা কোনোভাবেই জানতে পারি না যে মেয়েটাকে বিয়ে করে, সে মেয়েটাকে সময় কখন দেয়। সবচেয়ে প্লাস পয়েন্ট যেটা আমি বললাম, যে লোকটা 10টা থেকে শুরু করে রাতে 10টা 11টা অবধি দোকানেই পড়ে থাকে, তাহলে মেয়েটাকে সময় কখন দেয় কখন? যখন আমি ফোন দেই তখন তার একটা বদ অভ্যাস আছে, সেটা হচ্ছে সে ফোন ধরে না। হয় তার মোবাইল নাম্বার বন্ধ থাকে, না হয় সে ফোন ধরে না, ফোন সাইলেন্ট করে রাখে। যখন ফোন ধরে তখন জিজ্ঞাসা করি, যখন যে তুমি কোথায় ছিলা, ফোন ধরলা না কারণ, তখন বলো যে আমি অমুক ক্লায়েন্ট থেকে টাকা কালেকশনের জন্য গিয়েছিলাম। তারপর বললো যে আমি কুরিয়ার সার্ভিসে গিয়েছিলাম, বা আমি মোটরসাইকেলে ছিলাম। তো তুমি 2 ঘন্টায় মোটরসাইকেলে ছিল না, আমার সাথে কাস্টমার ছিল, এই জন্য আমি কথা বলতেছিলাম। একটা না একটা বাহানা তার আছেই, সে দিচ্ছেই আমার বাহানা। তো এইটা যখন আমি শুনলাম, 2016 সালে তার বোনেরও বেবি হয়। তার বোনের বেবির 15 দিনের বড় হচ্ছে তার ছেলে। তার যে দ্বিতীয় বিয়ে করে, আমার পারমিশন তো নেয়ই না, বরঞ্চ আমার থেকে লুকায়া হচ্ছে সে ওই মহিলার খরচ বহন করে। ওই মহিলাকে যে সময় দেয়, ওই সময়টা পুরাই টোটালি মানে হচ্ছে গায়েব, মানে ঢাকা শহর থেকে গায়েব। আমি তাকে তার ফ্রেন্ডদেরকে ফোন দিয়ে কোথাও পাই না, ওরা বলতেও পারে না যে কোথায় গেছে। এমনকি এর মাঝখানে আরো ঝগড়াঝাটি শুরু হয়। সে আমাকে বলে যে আমি নাকি তার স্বাধীনতা কেড়ে নিছি, আমি নাকি তার বিয়ের পর তার সবকিছু নষ্ট করে দিছি, তার লাইফটা ডিস্ট্রয় করে দিছি। বললাম যে আমি যদি তোমার লাইফ ডিস্ট্রয় করে দিয়ে থাকি তাহলে আগে বললাম না কেন? তাহলে তো আমি তোমার লাইফ ইন করতাম না। আচ্ছা, 2016 সালে মার্চের মাঝামাঝি ওই মহিলাটা ফোন করে আমার নাম্বারে, ফোন করে বলে যে মিশু আমাকে বিয়ে করছে অলরেডি, তার একটা ছেলেও আছে। এখন আপনারা যদি ছেলে মেনে না নেন, মানে আমাকে মেনে একসেপ্ট করে না নেন, তাহলে কিন্তু আমি মামলা করব। আচ্ছা, এটা আমার মোবাইলে ফোন আসে, ফোন করে তার বোনকে চায়, তার বোনের সাথে কথা বলে। তার বোন বলে কি যে মিশু কি করলো, কি রাস্তায় কি করলো না করলো সেটা আমার জানার বিষয় না, রাস্তায় থাক, আমরা ঘরে তুলতে চাই না। কি মামলা করবে না করবে সেটা মিশু বুঝবে, সেগুলোর মাঝখানে আমরা নাই। তার বোনের স্ট্রিক্টলি কথা। তো সাথে আমি সেদিন, সে শুক্রবার ছিল, সবাই বাসায় ছিল, তার বাবাও বাসায় ছিল, সবাই বাসায় ছিল। সাথে আমি তাকে, তার একটা কারখানা আছে ছোট, যেখানে সে মানে দোকানের মাল সাপ্লাই করে, তো সেখানে যাই আমি সাথে। সে মাত্র বিকালবেলা বের হয়েছে, ভাতটাত খেয়ে মাত্র বের হয়েছে। সাথে গিয়ে তাকে প্রশ্ন করি, তুমি কি আমি ছাড়া কাউকে বিয়ে করছো? যখন সে কথাটার অ্যান্সার করে না, তখন আপনি বুঝতে পারেন আসলে যে কি হয়েছে। তখন আসলে আমি বুঝতে পারি যে আমি কতটা অন্ধকারে ছিলাম, আমি কতটা বোকা, আমি কতটা অশিক্ষিত, আমি কতটা মূর্খ। তখন আমি বুঝতে পারি। তখন আমার মন চেয়েছে যে আমি ছাদ থেকে লাফ দিয়ে নিজের জীবনটা দিয়ে দেই, আর না হয় যার জন্য এত কিছু স্যাক্রিফাইস করছি তাকে ছেড়ে চলে যাই। তো সে আমার পায়ে ধরে বলে, তোর নিয়ে আমি ভুল করছি, আমার মাফ করে দাও, আমাকে ভুল শুধরানোর সময় দাও, সুযোগ দাও প্লিজ, আমাকে ছাইরা যাও না। আমি বলি অসম্ভব, তোমাকে আমি অনেক বিশ্বাস করছি। মানুষ আমাকে বলছে যে এরকম তোমার জামাই দেরি করে আসে, যায় দেখো হয়তো বা কোনো মেয়ের সাথে লাইন আছে। আমি বলছি না, কোনো মেয়ের সাথে লাইন করবে কোত্থেকে? আমার সাথে স্বাভাবিক যে কথা বলে সময় পায় না, সে অন্য মেয়ের সাথে লাইন করবে। এটা বলার পরে হচ্ছে আমি পুরো আমার মাথায় আকাশ ভেঙে পড়ে। তার মার সামনে, তার মাকে সাথে করে সেদিন নিয়ে যাই। আমি বলছি আমি থাকবো না আপনার ছেলের সাথে। তো আমার শাশুড়ি বলে কি, তুমি থাকবা না কেন? আমি তোমাকে আনছি না, তুমি কার পারমিশনে যাবা এই বাসা থেকে? তুমি এক পাও এই বাসা থেকে দিতে পারবা না, অন্য রাস্তায় দিতে পারবা না। আমি দরকার হইলে ওই মেয়েকে খুঁজা বাইর কইরা তারপরে হচ্ছে ওই মেয়ে আমি জিজ্ঞাসা করবো কোন সাহসে আমার ছেলের লাইফটা নষ্ট করছে, তোমার লাইফটা নষ্ট করছে। আমার শাশুড়ি ওই মেয়েকে খুঁজে পায় না। আমার মিশু মানে এতটাই মানে চোরা স্বভাবের, এত কিছু লুকায় আমার মাঝখানে, যে এই মহিলাকে পুরা 2টা বছর 2016 সাল 17 সাল
2016 সাল 17 সাল, এই 15 থেকে শুরু করে 15, 16, 17 এই 3টা বছর ঢাকা শহরে রাখে একটা বাসায়, বাসা ভাড়া সহ থেকে শুরু করে ফার্নিচার থেকে শুরু করে সবকিছু খরচ বহন করে সে। আচ্ছা, তো এর মাঝখানে যখন আমি ব্যাপারটা জানতে পারলাম, সে আমার কাছে মাপ চায় বলে আমাকে একটা সুযোগ দাও, একটা সুযোগ দাও আমাকে, আমি সব ঠিক করে দিব, সব ঠিক করে দিব, আমাকে একটা সুযোগ দাও। যখন মাপ চায়, ঠিক আছে, আমি তো হুট করে বললেই তো আর ভালো, যখন বেশি ফেলছি এখন ছেড়ে দেওয়া তো সম্ভব না। আর যখন আমার উপরে যখন আকাশটা ভাঙা পড়ছে যে সে চুপ করে আছে, বিয়ে করছে, তখন আমি বলছি যে, তখন আমার মুখ দিয়ে তখন তুই চলে আসছে যে তুই আমার লাইফটা কেন নষ্ট করলি। এই কথাগুলো আমার ফ্যামিলি ছাড়া কেউ জানে না। আজকে পুরা ঢাকা শহর কেন যারা শুনতেছে, তারা শহর শুনতেছে। এতদিন অনেক চাপা দিয়ে রাখছি ভিতরে, আর পারতেছি না। একটা পর্যায়ে সে বাসা ভাড়া দিতে পারে না। আমার শ্বশুরকে বলে কি যে, আমার শ্বশুর একসেপ্ট করে নিত না। আমার শ্বশুরকে বলে কি যে, আব্বু এরকম বাসা ভাড়া দিতে পারতেছি না, উপরে নাজিরা বাজারের 4 তলাটা তো খালি, 1 মাসের জন্য যদি উঠাই, আমি দরকার হইলে ভালো বাসা মানে কম দামে বাসা পেলে আমি আবার ওখানে শিফট করে ফেলবো। নাজিরা বাজারের বাসা তো খালি আছে। আমাকে লুকায়া বাবার সাথে প্ল্যানিং করে, আমাকে লুকায়া। এর মাঝখানে সে প্রতিদিন 3টা সাড়ে 3টা বাজে বাসায় আসে রাতে 3:30। আমি তার জন্য না খেয়ে বসে থাকি, আমি প্রতিদিন তার জন্য না খেয়ে বসে থাকি। আমার শাশুড়ি বলে, আসো খায় নাও, আমাদের সাথে খায় নাও। আমি আমার ক্ষুধা নাই, মিশো আসুক, ও একা খাবে, একা খাইতে তো একটা মানুষ কেমন লাগে, আমি একসাথে খাবো না, সমস্যা নেই। 3টা সাড়ে 3টা প্রত্যেকটা দিন, আল্লাহ খোদা 30 দিন, সেই 2016 থেকে শুরু করে যবে থেকে আমি জানতে পারছি, সেই 2016 থেকে শুরু করে 2018 সাল অবধি, 2018 মার্চ পর্যন্ত এই 3টা বাজে আসে। তার পায়ে ধরে মাপ চাই, ভাই প্লিজ তুমি 3টা বাজে আইসো না, তুমি 3টা বাজে আইসো না। কি বলতো উনি বলতো যে বলতো যে আমি কারখানায় ছিলাম, কারখানায় কাজ করতেছি, এই করতেছি সেই করতেছি, কিন্তু ওই মহিলার কাছে যে যাচ্ছে, তার মাঝখানে আমাকে বলছে যে ওই মহিলাকে নাকি দেশের বাড়িতে পাঠিয়ে দিছে। ও এই মহিলাকে যে এখানে রেখে দিছে সেটা আমাকে প্রকাশ করে নাই। বাট আপনার শ্বশুর জানতেন? আমার শ্বশুর জানতেন। আচ্ছা, আমার শ্বশুর জানতেন যে মহিলা মানে আছে, ঢাকা শহরেই আছে, মহিলাকে রাখছে। তো মাত্র 1 মাস হয়েছে, আমার শ্বশুর জানতে পারছে যে 1 মাস হয়েছে, ঢাকায় আসছে, ওর বাচ্চা অসুস্থ থাকে, তো গ্রামের বাড়িতে ভালো ডাক্তার নাই, তো গ্রামের ডাক্তার দেখানোর জন্য এখানে আসতে হয় বারবার, এজন্য বাসা ভাড়া নিছে 1 মাসের জন্য। আচ্ছা, তো এটাই হলো কথা। তো আমার শ্বশুর বলে যে ঠিক আছে, নাতিকে তো স্বীকৃতি দিতেই হবে, যেহেতু নাতি উনার, স্বীকৃতি দিতেই হবে। তো নাতিকে স্বীকৃতি দেওয়ার জন্য চাকালাটা ওই খালি ঘরটার মধ্যে উঠায়, আমাকে না জানে। তখন আমাকে একজন ইনফরমেশন দিছে, যে কেউ হোক ইনফরমেশন দিছে যে আপনার হাজবেন্ড এতদিন শুনলাম বাহিরে রাখে, এখন তো বাড়িতেই তুলে ফেলছে, কই এখন কেউ কিছু, এখন তো প্রতিবাদ করলেন না। কই কেন নাজিরা বাজারে? এখন তখন আমার মেজাজটা খারাপ হয়েছে আরো বেশি, যে আমার নাজিরা বাজারে তুলছে, যেখানে আমাকে স্বীকৃতি দেয়, ওখানে ওরাও কিভাবে স্বীকৃতি দেয়? ওরা না বলে স্বীকৃতি দিবে না, আমাকে বলতেছে স্বীকৃতি দিবে না, ওই মহিলা স্বীকৃতি নাই, তাহলে আবার কিভাবে স্বীকৃতি দেয়? আমি যাই নাজিরা বাজার, গিয়ে সেদিন আমি জানি না সেদিন আমার ভুল হয়েছে না ভালো হয়েছে না কি হয়েছে, সেদিন জানি না, আমার মাথা কোনো কিচ্ছু কাজ করে না। আমি নাজিরা বাজার যাই, গিয়ে দেখি ফুললি ফার্নিশড করা ফার্নিচার তার ঘরের মধ্যে, মহিলা নিচে বসে আছে। আমি বললাম যে তুই আমার লাইফটা নষ্ট করছিস না, দেখ তোর সংসারটা আমি কিভাবে ভাঙি। যাই উপরে গিয়ে যা ছিল ফার্নিচার থেকে শুরু করে সব ভেঙে ফেলি আমি, টিভি সব, ফার্নিচারের মধ্যে শোকেজের মধ্যে যত ছিল, ডিনার সেট ছিল, সব ভেঙে পুরা সোফার মধ্যে পানি ঢেলে সব ডিস্ট্রয় করে দেন, সব নষ্ট করে দেয় আমি। তখন ওই পর্যায়ে মিশু আসে। সেদিন সে বাইরে ছিল, সে রাতের বেলা সে বাইরে ছিল, তার বাচ্চা অসুস্থ, আমাকে বলতে পারে নাই। সে বলছে যে আমাকে একটা বিয়ের প্রোগ্রাম আছে, আমাকে রাতের বেলা বাইরে থাকতে হবে, প্লিজ আমাকে একটা বাইরে থাকতে দাও। সে বাইরে থাকার অনুমতি তার নাই, তার বাবারও নাই, আমারও নাই।
বাইরে থাকতে দিব না আমি। তো সে যেভাবেই হোক আমার কাছে খুব রিকোয়েস্ট করে বলে যে আমি কালকে সকালেই চলে আসবো, অনুষ্ঠানটা খেয়ে মানে হলুদের অনুষ্ঠানটা শেষ হলেই চলে আসবো। প্রোগ্রাম তো পুরান ঢাকার অনুষ্ঠান তো শেষ হয় ভোরবেলা, হলুদের অনুষ্ঠান, তো অনুষ্ঠানটা খেয়ে আমি সকালে চলে আসবো। সকাল যায় আসে না, দুপুর যায় আসে না। তো আমি নাজিরা বাজার গিয়ে ভেঙে এগুলা ভাঙা শুরু করি। যখন ভাঙছি, ভাঙার পর সে আসছে, আসার পর আমাকে বলে তুই এটা কি করলি? কি করলাম মানে তুমি, আমি বলছি তখন আমি বলি যে আপনি এই জিনিসগুলা করছেন আমার পিছনে, আমার পিছনে থেকে থেকে আপনি আমাকে এইভাবে ছুড়া মারলেন, তুই এটা কি করলি? আমাকে বলে সবার সামনে মানুষ জড়ো হয়ে গেছে যে তুই এটা কি করলি, আমাকে তুই বলে। আচ্ছা আমি তখন বলি যে কথা ঠিক করে বলেন, কথাটা ঠিক করে বলেন। কিসের কথা ঠিক? তুই বের হ, তুই আমার বাড়ি থেকে বের হ, তুই আমার বাড়ি থেকে বের হ, তুই আমার লাইফটা নষ্ট করে দিছিস, তুই আমার বাড়ি থেকে বের হ। ঠিক আছে, আমি নিচে নেমে আসি, আমাকে নিচে নামায় নিয়ে আসে। নিচে নামায় নিয়ে আসার পর তারপর সে আমার বাবারে ফোন দেয়, আমার বাবার সাথে এমন ভাবে ফোন দেয়। তখন আমি এই জিনিসটা যখন সে বিয়ে করে তখন কিন্তু আমার ফ্যামিলিতে আমি জানাই না। কেন জানাই না? কারণ হচ্ছে তখন আমার বাবার হার্টের অপারেশন হয়, রিং পরানো হয় আমার বাবার হার্টে। তো ওই অবস্থায় যদি আমি জানাইতাম, এটা খারাপ হবে, জানাইতাম আমি, তাহলে আমার বাবা ওইখানে ডেথ পুরা। ওই 2015 সালে যেদিন আমি জানতে পারি সে বিয়েটা করছে, ওখানে ডেথ হয়ে যেত। আমি সেই পাথরটা চাপা দিয়ে আমি কুমিল্লায় যাচ্ছি কখনো বলি নাই। ফ্যামিলিতে শেয়ার করছেন না? না, শেয়ার করছি না। দেন আমি 2018 সালের, এখন 2019 সালে, 2018 সালের এই দিনটা মানে 13ই এপ্রিলে আজকে 1 বছর পূর্তি হয়। এই 13ই এপ্রিলে গিয়ে আমি ভাঙচুর করি, যা পাই সামনে সব ভাঙচুর করি। এমনকি সে আমাকে গায়ে হাত তো তোলেই সবার সামনে, এক্ষণে তুই বের হয়ে যাবি, তোরে আমি ডিভোর্স দিব। আচ্ছা, তোরে আমি ডিভোর্স দিব, তুই এক্ষণে ঘর থেকে বের হয়ে যাবি, তুই হাজারিবাগও যাবি না, তুই হাজারিবাগও যাবি না, তুই কই যাবি, তুই যা, যেখানে মন চায় তুই সেখানে যেতে পারো। আমার বাবা একটা ফোন দেয়, আপনার মেয়ে কি করছে আইসা দেখা যান, আর আপনার মেয়েরে নিয়ে যান, এক্ষণে নিয়ে যান। আমার মেয়ে, বাবা হার্টের রুগী, আমার বাবা ওর কথা শোনার পর কখনো বাবার সাথে কখনো খারাপ ব্যবহার করে না। ওই দিন যে ওই কথাটা শোনার পর আমার বাবা আমার ফোন দিয়ে বলে কি হয়েছে? আমি বলি আব্বা কিচ্ছু হয় নাই, আপনি আসেন, কালকেই ঢাকায় আসেন, কিচ্ছু হয় নাই, আসেন আপনি। সে কি করে সেদিন আর সে যতদিন আমার আব্বা তো অসুস্থ ছিল, আসতে একটু সময় নেয়। মানে কার মেয়ে অশান্তিতে থাকলে কার না মন চায় যে পড়ে থাকতে কুমিল্লায়, সে তো উড়াল দিয়ে আসবে। তা আমার বাবা কথাটা শোনার পর যখন মিশু যখন কথা বলছে যে আপনার মেয়েরে নিয়ে যান, আপনি দেখেন এসে কি করছে, সে না ওখানেই মানে পড়ে গেছে, পড়ে যে মানে অসুস্থ হয়ে গেছে। তখন আমি বললাম যে তুমি কাজটা ঠিক করো নাই, কাজটা ঠিক করেন নাই আপনি। আপনি সম্বোধনটা 2019 সালে এসে তাকে আমি বলি আজকে থেকে, এখন থেকে 2019-এর জানুয়ারি মাসের 1 তারিখ, আজকে থেকে, এখন থেকে, নট আপনি, অনলি তুমি, আপনি সম্বোধনের স্থানটা তুমি হারাই ফেলছো, সম্মাননাটা তুমি হারাই ফেলছো। তোমাকে আমি আর আপনি করে বলবো না, খবরদার। তুমি যদি কোনো সময় তুমি আমাকে আপনি করে সম্বোধন করছো, তুমি আমাকে যেরকম গায়ে হাত তুলছো, আমি তোমাকে গায়ে হাত তুলতে দ্বিধা করবো না। তার বন্ধুরা সেখানে সাপোর্ট দেয়, যে তার বাবারে তাকে বলে যে আপনারই তো নাতি, আপনি কেন বাইরে ফেলে রাখছেন, আপনার 4 তালা খালি, আপনি তো ইচ্ছা করলে আপনার নাতির 4 তালার মধ্যেই রাখতে পারেন, আপনি কেন বাইরে রাখবেন, আপনার নাতি, আপনার বংশধর। তার বন্ধুরা তাকে সাপোর্ট দেয়, আমি নিজ কানে শোনা। তো আপনার এই যে তন্নি আমার কথা বলে যে আপনার ছেলে যে এইভাবে অত্যাচার করে, আপনারা কি দেখেন? রাতের পর রাত সে বারান্দায় বসে দাঁড়ায় সিগারেট খাইতে থাকে, ঘুমাইতে দেয় না, এই করে না, সেই করে না, বালিশ দেয় না, আবার ভাত খেতে দেয় না, এই না সেই না। হ্যাঁ, আমি এগুলা করি, আমার রাগের মাথায় আমি এগুলা করি, আমি তাকে অত্যাচার করি। কি অত্যাচার করি? তাকে আমি ভাত খেতে দেইনি, একদিন শুধু ভাত খেতে দেইনি, ভাতে খাইতে আসছে নিয়ে আমি ফ্রিজে রেখে দিছি, কারণ সেদিন আমিও ভাত খাইনি। সেদিনও আসছে সে 3টা বাজে,
আচ্ছা আমি যখন জানতে পারি বিয়ের করছে, সেদিন আমি তাকে তারপর আরেকদিন ঝগড়া লাগছে, ঝগড়া লাগার বিশাল পর্যায়ে সে আমাকে গায়ে হাত তুলছো, ঠিক আছে ওকে। তার মা বাবা চিলাচিলি করে চলে যায়। কি শুরু করছো তোমরা রাত হইলে তোমাদের ঝগড়া করতে মন চায়? তখন আমি আমার শ্বশুরকে বললাম যে আপনার ছেলে তো আসেই রাতের বেলা, সারাদিন তো আর আসে না, যে সারাদিন আসে সারাদিন ঝগড়া করবো, আসে তো রাতের বেলা আসবে রাতে কাজ কাম থাকে না? আমি কি কাজ কাম করে বিধায় এই কাজ কাম করছে? আপনি তাহলে জানতেন? তখন বললো যে আমি কেন জানবো, আমি জানলে কি আর আমি এইগুলার মধ্যেই করতাম? এখন কইরা ফেলেছি, কি করবা? কিছু তো করার নেই, মাইনা নাও, আমি কি আমার পক্ষে সম্ভব না? তাহলে তুমি যাও গা। আমার বাপ, কে বলে? আমার শ্বশুর। আচ্ছা তোমার বাপ মারে ডাকো। তাহলে ওই পর্যায়ে ওই দিন মানে 13ই এপ্রিল আসে আমার বাবা, 15 এপ্রিলে আসে, 14 এপ্রিল গ্যাপ দিয়ে 15 এপ্রিলে আসে। কিন্তু 13 তারিখ সে বাসায় আসে না, 12 তারিখ বাসায় আসে না, 13 তারিখ বাসায় আসে না, 14 তারিখও বাসায় আসে না, 15 তারিখ বাসায় আসে। আমি ফোনে শুনতে বলি যে যেদিন তন্নির মা বাবা ঢাকায় হাজারীবাগ আসবে সেদিনই আমি ঘরে পাড়া দিব, তার আগে না। হাজারীবাগ আসবো না আমি, যেদিন আমার বাবা মা আসবে হাজারীবাগে সেদিন আমি হাজারীবাগ পাড়া দিব, আমি এটা বলতে শুনছি। তো ওর বাবা বলতেছে এটা কোনো কথা? এটা তোমার ঘর না, এটা তোমার বাড়ি না, তুমি আসবা না? হ্যাঁ আমার বাড়ি, আমি আসবো না তো কে আসবো? আমি আসবো, কিন্তু আগে ওর বাবা মা আসুক, আমি ওর বাবা মার কাছে বিচারটা দিয়ে নিই। তো দেন আসে আমার বাবা মা আসে, আসার পর সেদিনই আবার বাবা মা জানতে পারে যে মিশু এত বড় কাজটা করছে। তো আমার মা আমাকে জড়ায় ধরা এমন ভাবে আমি তো পুরা পাথর, আমার মা আমাকে জড়ায় ধরে এমন ভাবে কান্না করতে থাকে, মরা কান্নার মতো, যে তুই এতটা শক্ত কিভাবে হয়েছিলি এতটা বছর, বুঝতে দাস নাই তুই? কেন আমরা কি সমাধা দিতাম না ঈশা? তখন আমি বলি আম্মা, যখন ঘটনাটা ঘটছে আব্বার তো রিং পরানো হয়েছিল, তখন যদি বলতাম তখন আপনিও থাকতেন না দুনিয়াতে, বাবাও হারাইতাম, মাও হারাইতাম। এর থেকে ভাবছি, চিন্তা করছি যে না থাক, পাথরটা আমার ভিতরেই থাক, আমি সহ্য করি। তো এক পর্যায়ে আব্বা আসছে, আম্মা আসছে, আসার পর সে বিচার চাইছে কেন করলো এটা। তো বললো যে তুমি যে করছো সেটা অন্যায় না। হ্যাঁ আমি করছি, অন্যায় হয়েছে, আমি বলছি আমার অন্যায় হয়েছে, আমি তো সংশোধন করতেছিলাম। কি সংশোধন করতেছিলা? নাজিরা বাজার উঠায় সংশোধন করতেছিলা, নাজিরা বাজার উঠায় সংশোধন করতেছিলা, এটাই সংশোধন। তো এর মাঝখানে সে বলে কি যে আমি এখন থেকে হাজারীবাগ একদিন থাকবো, নাজিরা বাজার একদিন থাকবো, আমি প্রতিদিন হাজারীবাগ আসবো না। তা আমি বললাম যে না তুমি এটা কইরো না, এটা করলে আমি থাকতে পারবো না, কারণ এই শূন্য ঘরের ভিতরে আমাকে তখন শূন্য ঘরটা বলবে, দেখ তুই যারে ভালোবাসছস, এই প্রতারণাটা সে 2007 সালে না করে 2019 সালে করছে তোর সাথে, 2018 সালে করছে তোর সাথে, 2018 সাল, আজকে 19 সাল চলে। সে 2015 তারিখে, মার্চের 15 তারিখে, 2018 সালের মার্চের 15 তারিখে সে আমার বাবা মার সামনে, সবার সামনে ডিসিশন নেয় যে সে একদিন হাজারীবাগ থাকবে, সে একদিন নাজিরা বাজার থাকবে। তখন তার পায়ে ধরে বলি, ভাই আপনি আমার এই কষ্টটা দিয়েন না প্লিজ, আপনি 3টা বাজে বাসায় আছেন, তাও রাজি আছি, আমি একা থাকতে পারবো না, প্লিজ আমাকে এই কষ্টটা দিয়েন না প্লিজ, আমি পারবো না, হয় আমাকে ডিভোর্স দিয়ে দেন, আর না হয় প্লিজ আপনি আপনার মুখের কথাটা ফেরায় নেন। সে আমার বাবারে বলে কি আমি পারবো না, আমার বাচ্চা যখন আমার পায়ে ধরে বসে থাকে তখন আমি বাবা হয়ে পারি না আমার সন্তানটাকে ফেলে 3টা বাজে বাসায় আসতে, কিন্তু এতদিন পর্যন্ত আসছি তোমার মুখের দিকে তাকায়, কিন্তু আর না, অনেক করছি, আর না। মানে সে বিয়ে করছে ভুল করে নাই, সে বিয়ে করছে ভুল করে নাই, সংশোধনও করে নাই, সে প্রত্যেকটা মুহূর্তে মানসিক অত্যাচার, মানসিক টর্চারিং কিভাবে করে আমি উপরওয়ালা ছাড়া কেউ বুঝবেন, আমি আজ পর্যন্ত কারো কাছে শেয়ার করি নাই এই জিনিসটা। আমি যাদের কাছে আজকে মেসেজ করে আসছি তাদেরকে বলে আসছি যে আজকে আমি কতটা কষ্টে আছি, কতটা সুখে আছি, আজকে তোমরা জানতে পারবা এই অনুষ্ঠানটার মাধ্যমে যে কতটা সুখে আমি আছি, জানতে পারবা।
আমাকে এর মাঝখানে আমি এই কষ্টটার থেকে ভুলে থাকার জন্য আমি আউটসোর্সিং এর কাজ শিখি। আউটসোর্সিং এর কাজ শেখার মাঝখানে আমার দুইজন ফ্রেন্ডের সাথে আমার পরিচয় হয়। একজন নাম হচ্ছে আদিবা, ও মিরপুরে থাকে। আরেকজনের নাম হচ্ছে সিন্তি, ও থাকে হচ্ছে গ্যান্ডারিয়া। ওদের সাথে আমি শেয়ার করি না, কিন্তু ওরা না আমার মানে কথাবার্তা শুনে বুঝতে পারে যে আসলে আমি খুব প্রেসারে আছি, বেবি নাই। খুব ওরা আমাকে খুব সাপোর্ট দেয় যে তন্নি তুমি ভেঙে পড়ো না, তোমার বেবি হবে, কোনো না কোনো ভাবে হবে। ভাইয়া তো তোমাকে কষ্ট দেন। আমি না, ভাইয়া আমাকে কোনো কষ্ট দেন। আমি এই কথাটাও বলি না যে ভাইয়া যে কত বড় আঘাত দিয়ে রাখছে আমাকে, এই কথাটা আমি কখনো বলি না। আর আপনার মানে শ্বশুর শাশুড়ির বর্তমান ভূমিকাটা কি, যে আপনার এখন যে এই অবস্থা, এটা তো নিশ্চয়ই তারা তো জানেন। তারা জানেন হচ্ছে আমার বর্তমান শ্বশুর শাশুড়ির ভূমিকা হচ্ছে ওখানে যেহেতু ওকে উঠাইছে, ওই মহিলাকে উঠাইছে, ওই মহিলা ওখানেই থাক, কিন্তু এই বাড়িতে স্থান পাবে না। এই কখনো ঢুকতে পারবে না। আমার চাচা শ্বশুর বলছে যে এই মহিলা যদি এই বাড়িতে, আমার এই বাড়ি একার মিশুর বাবার না, এই বাড়ি হচ্ছে আমাদের 4 ভাই সহ আমাদের 5 ভাইয়ের। এই বাড়িতে মহিলা ঢুকতে পারবে না। ওই মহিলা যে এটা তো ওর মানে মিশু নানার বাড়ি, এটা ওর বাড়ি যা ইচ্ছা তাই করো। ব্যাপারটা বুঝতে পারছি। মানে বিষয়টা হচ্ছে যে এখন তার মানে দাঁড়ালো যে আপনার যে হাজবেন্ড, তিনি আসলে আমাকে ছাড়বে না, উনি আপনাকেও ছাড়বে না। আচ্ছা, ওই মহিলাকেও ছাড়বে না। আচ্ছা, মানে উনি দুজনকেই ভালোবাসেন এবং ওই মহিলাকে ভালোবাসেন কিনা সেটা আমি জানি না, কখনো আমি জিজ্ঞাসা করছি। সন্তান তো আছে? হ্যাঁ, সন্তান আছে। সন্তানের প্রতি তার যথেষ্ট মায়া, তার সন্তানকে আমিও একসেপ্ট করে নিছি। সে যেহেতু বলছে যে আমার সাথে থাকতে চাইলে তুমি এভাবেই থাকতে হবে, কম্প্রোমাইজ করে থাকতে হবে, কম্প্রোমাইজ করো। তুমি আগের লাইফ, তুমি আগের কম্প্রোমাইজ করো, আমি তোমাকে আগের ভালোবাসাটা ফেরত দিব। আমাকে তুমি তখন আমি তুমি সম্বোধনই করি, যেহেতু জানুয়ারি মাসের 19 তারিখে আমি 2019 সালের 1 তারিখে আমি সম্বোধনটা চেঞ্জ করছি। তখন আমি বলছি যে তুমি কম্প্রোমাইজ করতে বলো, তুমি একটা মানুষকে মেরে ফেলছো, মরা মানুষকে মেরে তারপরে বলো কি যে একটু হেসে দেখাও তো। তো মোড় নিতে, অর্থাৎ এই মোড়টা হচ্ছে আমার কাছে মনে হয়, আমার পার্সোনালি জায়গা থেকে, একজন মানুষ যখন এই মঞ্চে আসেন তখন তিনি তার মতো করে কথাগুলো বলেন, কিন্তু বিপরীত পক্ষে হয়তোবা যে মানুষটাকে নিয়ে বলা হচ্ছে তারও তো কিছু একটা বলার আছে, কারণ প্রত্যেকটা মানুষই তো মানুষ, দিন শেষে তারও একটা মন আছে, তারও কিছু বলবার আছে। সেই জায়গা থেকে আজকে আমরা তানিয়ার সাথে, তানিয়ার হাজবেন্ড এসেছেন এবং তার সাথে আমরা কিছুক্ষণ শেষ 20 মিনিটস আমরা আড্ডাটা তার সাথে দিব এবং তার কাছ থেকে আমরা জানবো যে এত সুন্দর ভালোবাসার গল্পটা কেন এই তিক্ততার সম্পর্কে মোড়টা নিল, কেনই বা তিনি এই ধরনের একটা ডিসিশন নিতে বাধ্য হলেন, সেই জায়গাটায় আমরা তার কাছ থেকেও একটু শুনতে চাই। স্বাগত আপনাকে। কি নাম ভাই আপনার? মিশু। আসসালামু আলাইকুম। আসসালাম মিশু ভাই। সো আপনি নিশ্চয়ই এতক্ষণ শুনছিলেন, আপনার স্ত্রী আসলে আমাদের সাথে শেয়ার করছিলেন, এবং আমি সবার আগে আপনাকে ধন্যবাদ দিব, কারণ এই সাহসটা হয়তো অনেকেরই হবে না, যে ঠিক আছে ও বলছে বলুক, আমি কেন ফেস করবো বা আমি কেন বলবো, বাট আপনি সেই জায়গাটায় যে সাহসিকতার পরিচয় দিয়েছেন, এর জন্য জাগো এফএম এর সমস্ত লিসনারদের পক্ষ থেকে আপনাকে আগে আমি শ্রদ্ধা জানাচ্ছি এবং ধন্যবাদ যে এখানে এসেছেন আপনি। সো মিশু ভাই, একদম শুরু থেকে যদি বলি, উনি বলছিলেন যে আপনি খুব মানে ভালো একজন মানুষ এবং এত চমৎকার ভাবে রিলেশনশিপটা শুরু করলেন, কি হলো হঠাৎ করে আরেকটা বিয়ে কেন আপনাকে করতে হলো, মানে ওইটুকু যদি আমরা শুনতে পাই। প্রত্যেকটা মানুষের তো একটা নিজস্ব একটা স্বাধীনতা থাকে, লাইফ থাকে, আনন্দ থাকে। যখন নিজের জিনিস, নিজের ঘর বাড়ি সব দিক দিয়ে স্বাধীনতা কায়রা নেওয়া হয়, তখন ভিতরে ভালোবাসাটাও কমে যায়। ভালোবাসা তো সবার জন্যই বরাদ্দ থাকে, প্রত্যেকটা মানুষের তো ভালোবাসা থাকে, কারোর জন্য বেশি, কারোর জন্য কম, বাবা মার জন্য থাকে, মার জন্য থাকে, ভাইয়ের জন্য, সবার জন্য থাকে, কিন্তু কম বেশি থাকে। তো আমি তন্নির কেও ভালোবাসতাম, বাসি। ওর জন্য আমি আমার ভেতর থেকে বলতেছি যে আমার, ও বলছে কিনা জানি না, যে আমার যতটুকু করার, একটা ভালোবাসার মানুষ থেকে ভালো কিছু আশা করার, আমি ওগুলা কখনো ত্রুটি রাখার চেষ্টা করিনি। সবগুলো আমি পূর্ণ করার চেষ্টা করছি সব সময়। ও যেটা বলছে ওটা আমি পারফেক্টলি ভাবে না দিতে পারলো চেষ্টা করেছি। আর ওরে স্বাধীনতা এমন দেওয়া হয়েছে যে সচরাচর একটা ওয়াইফ রে এরকম স্বাধীনতা কেউ কারো, আমরা
নতুন ঢাকার মানুষ, আমাদের একটা লেভেল আছে, বাসার মহিলাদের একটা লেভেল আছে। জি। তো আমি ওই সমস্ত লেভেল গুলা করে দিয়ে আমি অতিক্রম করাইছি। ওর জন্য আমার কম যে যুদ্ধ করতে হয়েছে তা না, আমারও কিছু না কিছু যুদ্ধ অবশ্যই। করতেই হয়েছে ওর জন্য। তো ওর একটা শাসন করা নিয়ে খুব আর কি শিক্ষকতা জাতীয় জিনিস, জি। মানে স্টুডেন্ট স্যার শিক্ষক যেরকম একটা সম্পর্ক, ওর মধ্যে এই জিনিসটা আগে থেকেই কাজ করতো, যে শাসন করাটা, সবকিছু নিয়ে একটা শাসন করা। কিন্তু একটা তো কথা আছেই যে শাসন যখন বেশি হয়ে যায় তখন সেটা কি হয়, দুঃশাসন হয়ে যায়। জি। শাসনটা যখন বেশি হয়ে যায় সেটাই দুঃশাসন। রাইট। তো এক শাসনটা যখন চলতে থাকতো, তখন প্রথম আমি, ও যদি আমাকে গালি দিত তখন আমি বলতাম যে আরো 10টা গালি দাও আমাকে। আমি ওকে নিজেই বলতাম যে আমাকে 10টা গালি দাও, তুমি, আমি ভুল করছি, তুমি আমাকে 10টা গালি দাও। কিন্তু শাসনের পরিমাণটা এরকম হয়ে যেত যে আমার ঘরের টেকাটাও মাঝে মধ্যে দায় হয়ে গেত। সারাটা দিন আমরা ব্যবসায়িক মানুষ, কাজকর্ম করি, সারাদিন বাইরে থাকতে হয়, সারাদিন পর ঘরে আইসা যদি ঘরের মধ্যে একটু নিজের রিল্যাক্স ভাবে ফ্রিডমটা পাওয়া যাইতো কিনা আমার সন্দেহ। রাত্রেবেলায় তখন আমার সাথে কারোর সাথে রিলেশন হয় নাই। ও বলতেছে 5 বছরের কথা, 5 বছর আগের কথাই আমি বলতেছি, 5 বছর আগের থেকে ও অনেকটা চেঞ্জের দিকে, ঘরের দিকে একটা স্বামী চাইবো যে তার ওয়াইফ সবসময় ঘরে থাকুক, সুন্দর ঘরটারে সংসারটারে সুন্দর করে আঁকড়ে ধরে রাখুক। কিন্তু ওর ওই দিকটা বিপরীত। আচ্ছা। ও সব সময় নিজের ব্যস্ত রাখার চেষ্টা করত, মানে এটা দিয়ে এটা হইব, এটা এটা এমনি নিজের ব্যস্ত, মানে সংসারের দিক দিয়ে ব্যস্ত না, যেটা বাইরের দিক দিয়ে ব্যস্ত। আচ্ছা। অলওয়েজ। আর প্রত্যেকটা হাজবেন্ডই চায় যে তার ওয়াইফ তাকে তার সাথে শেয়ার করুক, তার সাথে ভালো মন্দ যাচাই বাছাই করুক। অবশ্যই। যে আমি একটা কাজ করব, আমি এটা করব, তুমি কি বলো, তোমার কাছে কেমন লাগতা, তোমার কি মতামত আছে কিনা না। ওর কাছ থেকে আমি এটা কখনোই পাইনি, সত্যি কথা বলতে। ও সব সময় কাজটা করছে, কইরা আইসা আমারে বলছে। যেমন আজকে আপনাদের এফএম রেডিওতে আসার কথাটা আমাকে বলে নাই। আচ্ছা। রেজিস্ট্রেশন হয়ে যখন কনফার্ম হয়ে গেছে তারপর আমাকে জানানো হয়েছে। আচ্ছা। তারপর কিন্তু আমাকে জানানো হয়েছে। এই ব্যাপারটা এরকমই, ছোট খাটো থেকে বড় করে শুরু জীবনের প্রত্যেকটা জিনিসের মধ্যে ডিসিশনটা উনি নিজে নিয়েছেন সব সময়। আচ্ছা। মানে এখানে আমার ডিসিশনের ভ্যালুটা খুবই কম পাই আমি ওর কাছ থেকে। ওকে। যদি কোনো কিছু করার ইচ্ছা নাই, তারপরে আমার বাধ্য কইরা জোর কইরা যে কোনো ভাবে প্রেশার দিয়া করাবেনি। আচ্ছা। করাইতে হইবই। আচ্ছা। আস্তে আস্তে এরকম রাতের পর রাত, আমি 5 বছর আগের থেকে, আমি এমন একটা সময় ছিলাম যে বিয়ের 1 বছর আমি বন্ধু বান্ধবের সাথে আড্ডা বাদ দিয়ে দিছি। বিয়ে করার সাথে সাথে দোকান বন্ধ করার সাথে সাথে বাসায় চলে আসতাম, সুন্দর করে সময় দিতাম সারাদিন। আস্তে আস্তে কোনো কিছুর গ্যাপ তো এভাবে তৈরি হয় না, গ্যাপ তো অবশ্যই আছে, কোনোখান থেকে তো কোনো মিসিং আছে, যার কারণে আরেক জায়গায় ঢুকছে কেউ, এটা তো ঢোকার কোনো প্রশ্নই পড়ে না। গ্যাপ তো তৈরি করে ফেলাইছে ওর। এখন সমস্যা তো আবার প্রেগনেন্সির দিক দিয়ে একটা সমস্যা ছিল, সেখানেও আমি ওরে অনেক সাপোর্টিং করছি। আমার ব্যাপারটাও আমি শুনছি যে আমার বলছে যে আমার সমস্যা এরকম, তাই ওই দিকটাও আমার অনেকটা, আমারও একটা ফিউচার আছে, আমার একটা, আমি আমার বাবা মার একমাত্র সন্তান, আমার ঘরে আর কোনো বংশপ্রদীপ নাই, কিছু নাই। এই ফ্রাস্ট্রেশনটা আপনার কাজ করতেছিল? হ্যাঁ, এটাও কাজ করছে, কিন্তু ব্যবধানটা কিন্তু প্রথমে ও সৃষ্টি আমারে কইরা দিছে। তার মানে উনি সবসময় ডিসিশনটা নিজে নেওয়ার কারণে 5 বছর আগের থেকেই, আমি বিয়ের 5 বছর আগের থেকে কিন্তু ওর সাথে সম্পর্কটা আমার একটা টন চলতেছে। আচ্ছা। রাত্রের বেলায় এমনও রাত যেত না যে আমি ঘুমাইতে পারতাম। আমি শুধু আমি বারান্দায় দাঁড়া থাকতাম, রাতের পর রাত না ঘুমায়া আমি পার করতাম। কিন্তু আমার ভিতরে যে কি শূন্যতা কাজ করতেছে সেটা ও কখনোই বোঝার চেষ্টা করতো না।
আমার ভেতরে তো একটা শূন্যতা থাকতে পারে, আমার তো কিছু চাও পড়া থাকতে পারে, সেটার কোনো ভ্যালু মানে ও দিত কিনা আমার মনে পড়তেছে না। হ্যাঁ আমি মানি আমি ওর সাথে অন্যায় করছি, একটা আমি যে কাজটা করছি এটা সত্যিই অন্যায়, এটা কোনো মানুষই সচরাচর ভালো চোখে কেউ দেখবে না। একটা ওয়াইফ থাকার কালীন আরেকটা বিয়ে করা এটা আমাদের সমাজেও কিন্তু খারাপ, আমি এটা স্বীকার করি। তারপরও কিন্তু আমি যখন বিয়েটা করছি তারপরও কিন্তু আমি ওরে অনেক প্রাধান্য দিতাম। ওই সেটটাতে খুবই ও থাকাকালীন মনে করুন ওখানে আমি সবসময় আলাদাই রাখতাম, ও তো নিরে আলাদা সাইডে সবসময় রাখছি। এখন আলাদা সাইড বলতে হচ্ছে আমি আমার বাসায়, ওই মহিলা না আমি তো 5 বছর হয়েছে বিয়ে করছিলাম, 5টা বছর হয়েছে বিয়ে করছি আমি, কিন্তু 5টা বছরের 5টা রাত আমি ওইখানে থাকি নাই। আচ্ছা আমার যত সমস্যা হয়েছে আমি কখনো তন্নিরে কখনো কোনো সমস্যার মধ্যে রাখতে দেয়নি, ফেস করতে দেয়নি। যা গেছে আমার উপরে দিয়ে গেছে, ঠিক আছে আমি ভুল করছি, আমার উপর দিয়ে আমি তুফান গেছে যাই গেছে সব আমার নিজের উপরে দিছি, কখনো তার উপরে আমি আনতে দেয়নি। ওকে, আমার কথা হচ্ছে তানিয়া, আপনি এতক্ষণ ধরে কিন্তু অনেক কিছু বলেছেন আমাদেরকে। যদি এখন একটু দুটো প্রশ্ন করি, একটা হচ্ছে যে এই যে গ্যাপটা ক্রিয়েট হইলো, উনি কিন্তু বলছেন যে একটা খুব স্বাভাবিক বিষয় যে আপনি যখন ভালোবাসার একটা জায়গায় কোন একটা অভাব বোধ করবেন তখন আবার আরেকটা মানুষ সুযোগটা পাবে। আমি ধরি ওই ভদ্র মহিলার কথাই ধরে নেই, উনি এই সুযোগটা পেলেন কিভাবে আপনার হাজবেন্ডের কাছে আসার? আচ্ছা, এই প্রশ্নটা যদি আমাকে করা হয়েছে, তাহলে এই গ্যাপটা যদি আমার ভিতরে তাহলে তৈরি হতো, তাহলে আমি কেন অন্য একটা পুরুষ মানুষের কাছে ভালোবাসাটা খুঁজতে গেলাম না? কিন্তু আপনি তো উনাকে ডমিনেট করতেন, উনি যেটা বলছেন যে উনি সবসময় আপনার ডিসিশন গুলোকে আপনি চাপিয়ে দেওয়ার চেষ্টা করতেন। এটা কি উনি করতেন আপনার সাথে? না, উনি কখনই করতেন না। উনি যথেষ্ট সাপোর্ট করতো। আমি ফার্স্ট থেকে বলছি আপনাকে যে ও যথেষ্ট সাপোর্টিং করতো, আমাকে যথেষ্ট সাপোর্ট করতো সব বিষয়ে। আমি যেটা পারবো না, যেটা করতে পারবো না সেই ব্যাপারেও সাপোর্ট করতো, যেটা পারবো সেই ব্যাপারেও সাপোর্ট করতো। ওর ফ্যামিলি এমনকি আমার শাশুড়ি আগে সাপোর্ট করতো, ওর থেকে আগে বেশি সাপোর্ট করতে হচ্ছে আমার শাশুড়ি। আমি আগেও বলছি যে আমার শাশুড়ি যতটুকু না আমার শাশুড়ি তার থেকে বেশি বন্ধুত্বসুলভ আচরণ আমার সাথে করে। আপনি বলেছেন, কিন্তু এই ডমিনেটটা কেন করতেন আপনি? মানে সবসময় আপনার ডিসিশনটা উনার উপরে চাপিয়ে দেয়, এটা কেন? মানে সে কখনো আমাকে বলছে যে তুমি সিদ্ধান্ত নিয়ে তারপরে হচ্ছে সিদ্ধান্ত জানাও আমাকে। কিন্তু আমি সিদ্ধান্তটা ওর উপরে ওকে আমি এটা বলছি যে আমি ভুল করলে যখন আমার তো রাগ একটু বেশি, পারলে 2টা চড় দিও। আমি তাকে ওটা বলছি, পারলে 2টা চড় দিও। যখন আমার মাথা ঠান্ডা হবে তখন আমি বুঝতে পারবো যে চড়টা দিছে তার মানে হচ্ছে আমি ভুল সিদ্ধান্ত নিছি। কিন্তু সেও রাগের মাথায় বলতো যে আচ্ছা ঠিক আছে যা ইচ্ছা করো, মানে যা ইচ্ছা করো না, মানে এমন ভাবে বলতো করো, পারলে করো, এরকম। মানে মন থেকে হ্যাঁ, মন থেকে না। আজকে স্টুডিওতে আসা ব্যাপারটা হচ্ছে যেটা সে বললো যে আমি তাকে রেজিস্ট্রেশন করার পর হচ্ছে তাকে জানাইছি। আমি তাকে বলছি সেদিন রেজিস্ট্রেশন আমি করি নাই। আমি ফেসবুক পেজে আপনার ফেসবুক পেজে আমি শুধু বলছি যে ভাইয়া আমি আমার লাভ স্টোরিটা আমি শেয়ার করতে চাই। আমি তখন রেজিস্ট্রেশন করি নাই। তখন সেখান থেকে রেসপন্স গিয়েছিল যে আপনি কি আসলে আমাদের স্টুডিওতে এসে গল্পটা বলতে ইচ্ছুক? আমি বললাম যে হ্যাঁ ইচ্ছুক। আমি চাই যে আমি আমার লাইফের যে ভালোবাসাটা, যে কষ্টগুলা, আমি স্বীকারোক্তিগুলা, আমি যে আমার হাজবেন্ডকে কতটুকু কষ্ট দিছি সেগুলো আমি স্বীকার করতে চাই সবার সামনে। সেগুলা যদি আমার অন্যায় হয়ে থাকে, এগুলা যদি খুব বেশি অন্যায় হয়ে থাকে, তাহলে সেইটার জন্য আমি সবার সামনেই মাপ চাইবো তার কাছে। আপনার কি মনে হয় আসলে ভুলগুলো কি আপনি করেছেন? না আপনার জায়গা থেকে কোন ভুলগুলো আপনি করেছেন? হ্যাঁ, ভুল আমার দ্বারাও ভুল হয়েছে। আমি তাকে দেখেও তাকে দেখি নাই। যখন যেই ভালোবাসাটা আমি কুমিল্লা থাকাকালীন দিছি তাকে, হয়তো বা ঢাকায় আসার পর তাকে আমি সেই ভালোবাসাটা দিতে পারি নাই, বুঝাইতে পারি নাই। আপনার কি মনে হয় কি কারণ এখানে কি বুঝাইতে পারিনি? আমি ও বলে সংসার নিয়ে আমার কোনো ব্যস্ততা ছিল না, কিন্তু আমার সংসার নিয়ে ব্যস্ততা না থাকলে তাহলে আমি থাকতামটা কি নিয়ে? আচ্ছা,
ওকে, সকালে উঠে রুটি বানানো থেকে শুরু করে আমার শাশুড়ি রান্নার কাজ থেকে শুরু করে রান্নার কাজ থেকে শুরু করে সবকিছুতেই হেল্প। কিন্তু উনার তাহলে এটা কেন মনে হলো যে আপনি আগের মতো ভালোবাসেন না? সেটাই আমার প্রশ্ন, সেটাই যে তোমার কেন মনে হলো যে আমি তোমাকে আগের মতো ভালোবাসি না? কেন মনে হলো তুমি আমাকে একটা মানুষ যখন খুন করে তাকে আদালতে দাঁড় করানো হয়, তাকে ফাঁসি দেওয়া হবে, তুমি কেন ফাঁসি দেওয়া হবে তোমাকে? তুমি খুন করছো। আমি তোমার এট ফার্স্ট তোমার ফ্রেন্ড ছিলাম, তুমি ভালো সাজেস্ট হিসেবে তুমি সাজেস্ট করতে যে দেখ তোর এটা খারাপ, এটা করো না, তোর এটা ভালো, এটা করো, তোর এইভাবে আসো, এভাবে এসো না। আচ্ছা, তো তখন যদি তুমি সাজেস্টার হিসেবে, ভালো ফ্রেন্ড হিসেবে, অ্যাজ এ গুড হাজবেন্ড হিসেবে তাকে তার প্রায়োরিটি, তার সার্টিফিকেট দেওয়া হয়েছে তাকে, সে সবচেয়ে ওয়ার্ল্ডের ভালো গুড হাজবেন্ড, সে স্বীকার করুক। আমি তাকে সার্টিফিকেট দিছি যে তুমি এতটাই ভালো যে আমি জানি না এখানে বলেছেন আমাদেরকে আজকে কোন নারীর কপালে এরকম কোন ভালো হাজবেন্ড আছে কি না। এখন সেইটার পরেও যদি সে আমার ভিতরের থেকে বলে যে আমার থেকে সাপোর্টিং সে পায় নাই, তাহলে এখানে তাহলে আমার ব্যর্থতা যে আমি তাকে সাপোর্ট দিতে পারি নাই, তার বাসায় এসে সাপোর্ট দিতে পারি নাই। কুমিল্লা থাকাকালীন যদি সাপোর্ট দিতে পারি, তাহলে তার বাসায় এসে আমি তাকে সাপোর্ট দিতে পারি নাই। মানুষের গ্যাপ তৈরি হয়, ঠিক আছে, মানি গ্যাপ তৈরি হয়, কিছু না কিছু কারণে গ্যাপ তৈরি হয়। কই আমার ভিতরে যে গ্যাপ তৈরি হয়েছে তার ভিতরে তো এই না যে আমি অন্য লোককে খুঁজে নিছি। গ্রেট, ওকে তানিয়া, আমরা আপনার সাথে কথা বলছি, আমরা একদম অনুষ্ঠানের শেষের দিকে চলে আসি, আমরা হয়তো 10 মিনিটের মতো ম্যাক্সিমাম আজকে শোটাকে বাড়াতে পারবো। আমরা একদম চলে আসি মিশু ভাইয়ের কাছে। মিশু ভাই, অনেকগুলো প্রশ্ন আপনার কাছে আসলে অনেকেই করেছে, আপনাদের ওখান থেকে অনেকে SMS করেছেন, যে একটা বিষয় যে এই যে দ্বিতীয় বিয়েটা, মানে প্রথম স্ত্রী আপনার বর্তমান থাকা অবস্থায় যে দ্বিতীয় বিয়ে করাটা, এটা আপনি একটু আগে নিজেই বলছেন যে এটা অন্যায় হয়েছে, এই ব্যাপারটাকে আপনার সেকেন্ড ওয়াইফ কিভাবে নিচ্ছেন? উনি তো উনাকেও সব জানানো হয়েছে, জানানোর পরে উনি আমার সাথে সম্পর্ক করা রাজি হয়েছে। তো উনিও আমাকে অনেক ভালোবাসে, ভালোবাসা দিছে। উনার কাছ থেকে আমি অনেক, এইভাবে তো সৃষ্টি হয়নি ভালোবাসা, বিয়েতে এত দূরে যাওয়া যায় না, খুব সচরাচর তারপর একটা ম্যারিড পার্সন ছেলের সাথে এভাবেই আসা যায় না। যার কারণে অনেক কিছু দিছে আমাকে, যার কারণে আমি ওর কাছে গেছি। ও আমাকে আমার যে শূন্যতাটা ছিল, হয়তো আমার শূন্যতার মধ্যে কিছু দিছে, পাইছি আমি ওর কাছ থেকে, যার কারণে আমি ওর কাছে ছুটে গেছি। উনি এখন এটা জানি উনি অ্যাকসেপ্ট করে নিচ্ছেন যে আমি একটা ম্যারিড পার্সন, আমার বিয়ে হয়েছে, এক সন্তান নাই। তো সন্তানের দিকটাও অনেকটাই কাজ করছে এই জায়গাটায়। না, আমরা একটু মিশু ভাইয়ের সাথে এখন কথা বলবো। মিশু ভাই, তা আপনার তো একটা সন্তান আছে? হ্যাঁ, এখন আমার একটা 3.5 বছরের ছেলে আছে। তো বিষয়টা হচ্ছে যে আপনার একজন ওয়াইফ আছে এবং আরেকটি ফ্যামিলিতে আপনার স্ত্রী এবং আপনার বাচ্চা আছে। তো একটা জায়গা থেকে, মানে এই যে বিষয়টা, তো মাঝে মধ্যে আমিও একজন পুরুষ, আমার জায়গা থেকে যদি বলি, এটা তো অনেকটা জটিল একটা জায়গায় আপনি আসলে বসবাস করছেন। হয়তো আমি হয়তো এখানে কথাগুলো বলতে আমি জানি আপনার অনেক কষ্ট হচ্ছে, কারণ স্বাভাবিকভাবে একটা মানুষ যখন এরকম একটা সিচুয়েশনে থাকে, তার একটা স্ত্রী বর্তমান, আরেকটা স্ত্রী এবং সন্তান আছে, তার সন্তানটা বড় হচ্ছে, তার কাছেও তার অনেক জবাবদিহির জায়গা আছে। এই বিষয়গুলো নিয়ে আপনি কখনো ভাবেন যে আসলে কিভাবে ভবিষ্যৎটা কোন দিকে যাবে? আসলে আমার একটা যে বর্তমান লাইফটা আমি চাল চলতেছে, এটা খুবই একটা ক্রিটিক্যাল। এখন আমার ওয়ে নাই। এখন আমি তন্নিকে বলছি, ঠিক আছে আমি অন্যায় করছি, এখন তুমি যদি এটা একসেপ্ট করো তাহলে তুমি থাকতে পারো, আর যদি তুমি যে না আমি অন্যায় করছি তুমি মানবা না, মেনে নিতে পারবা না, আমি আমার ওখানে একটা ছেলে আছে, আমি ওটা মাইনাস করতে পারার কোনো রাস্তা নাই আমার। সেটাও সম্ভব, আপনি এখন একজন বাবা, আমি ওটা অসম্ভব, ওটা আমার পক্ষে সম্ভব না। এখন তন্নি মেনে নিচ্ছে দেখে এতদিন ধরে আছে, 5 বছর হয়েছে, তন্নিও ব্যাপারটা জানছে, অনেকদিনই হয়েছে, এতদিন জানা হয়েছে দেখে, ও আছে দেখে ও চায় যে আমি আমার কাছে থাকুক, তাই ও আমার কাছে আছে। আমিও ওর স্থানের যে মর্যাদাটা আমি চেষ্টা করি, এখনো করি। ও যদি থাকে আমি ভবিষ্যতেও করব, ওর যে স্থান আমি ওর স্থান ওরে রেখে যাবো, দিব, কারণ ও চায়, ও তন্নি চায়। আমরা একটু কি বলতে যাচ্ছেন তানিয়া, শুনি আমরা, বলেন। আমি আগেও প্রশ্নটা করছি ওরে
যে ভালোবাসাটা ওর দিক থেকেও আসে নাই একা, আমার দিক থেকেও আসে নাই। জি, সেপারেশনটা ওর দিক থেকেও একা আসবে না, আমার দিক থেকেও একা আসবে না। ওকে, আমি ওকে কোশ্চেন করব, সেপারেশনটা যদি ও চায় আমি সেপারেশন নিয়ে নিব। আজ এতদিন কম্প্রোমাইজ করলেও কম্প্রোমাইজ পাইনি। ওর ব্যবহার দিন দিন আরো খারাপ হয়ে অবস্থায় চলে, যখন ও আমাকে কম্প্রোমাইজের এখন কথা তো বলছে, আমার এখন যখন কম্প্রোমাইজ করার কথা চলে আসছে, এখন দিন দিন আরো ব্যবহার দিন দিন খারাপ। ও ভালোবাসা আদায় অন্যায় করছে, সেই অন্যায়ের প্রতিদানে আমি কিন্তু অন্য ছেলের কাছে যাইনি। তানিয়া, আমার মনে হয় একটা বিষয় স্পষ্ট তো, যে আপনি আমি তার ছেলেটাকে মেনে নিছি, তার ছেলেটাকে মেনে নিছি, জি, তার মুখের দিকে তাকায়, জি, তার মুখের দিকে তাকায় মেনে নিছি। তাকে আমি বলছি, সে কম্প্রোমাইজ করতে বলছে, ঠিক আছে। এখন আমি একটা কোশ্চেন করতে চাই, সবার সামনে তাকে কোশ্চেন করতে চাই, সে ভালোবাসে কি বাসে না সেটা আমার ফ্যাক্টর না, কিন্তু সেই আমার ভিতরে যে ভালোবাসাটা তৈরি হয়েছিল 26শে মার্চ 2007-এর, সেই ভালোবাসাটা তো ঘৃণায় তৈরি হয়ে গেছে, তার প্রতি বিন্দু পরিমাণও নাই। সেটা হাজার উপরওয়ালা যদি দ্বিতীয়বার না, ঠিক আছে, আমরা বুঝতে পেরেছি। আমার শুধু একটা আপনার কাছে প্রশ্ন, সেটা হচ্ছে যে আপনি তো এখনো মানুষটাকে ভালোবাসেন। একটু আগে আপনি কিন্তু একই কথা বলছেন যে আমি ওকে এখনো ভালোবাসি, এবং এই ভদ্রলোকও কিন্তু এখানে বসে একই কথা বলছেন যে উনিও আপনাকে ভালোবাসেন। মানে ভালোবাসার জায়গায় হয়তো অনেক ঘটনা ঘটেছে, কিন্তু দিন শেষে কিন্তু সেই ভালোবাসাটা ওই ভালোবাসা না, সেই ভালোবাসাটা কিছু পরিবর্তন তো হয়েছে, এটা তো আসলে আপনিও বুঝছেন, উনিও স্বীকার করছেন। সেই ভালোবাসাটা তো ঘৃণায় চলে গেছে। এটাকে কি ভালোবাসা বলে? না, এখানে আমি তো একটা জিনিস তো, মানে ওই ভালোবাসাটা যদি না হতো, নিশ্চয়ই আপনি এতদিন পর্যন্ত এগুলা জেনেও থাকতেন না ওনার সাথে। ওর সাথে আছে আমি সমাজের দিকে তাকায়, সমাজ আমাকে আঙ্গুল তুলে বলবে, যেটা আমাদের সমাজ প্রত্যেকটা নারীকেই তুলে বলে। যেদিন জান্নাত আসছিল, জান্নাত কেউ বলছে। আচ্ছা, মানে আপনার কাছে মনে হয় যে সমাজ আপনাকে খারাপ বলবে যে বিয়েটা ভেঙে গেছে এই জন্য, এটার জন্য? হ্যাঁ, বাচ্চা একটা সন্তানের জন্য, সন্তান হয় না বিধায় এই জন্য জামাই ছেড়ে দিছে, এটা আপনার মনে হয়? এটা আপনার মনে হয়? ঠিক আছে, ওকে। মিশু ভাই, আমরা তো মানে অনেকে আমাদেরকে বলে থাকে যে আমরা পুরুষরা, মানে আজকে আমি আপনাকে একটু সরাসরি প্রশ্ন করি যে আসলে কি মানে শুধুমাত্র সন্তান না হওয়ার এই কারণেই কি আপনি আপনার স্ত্রীর সাথে এই কাজটা করেছেন? না, এটা তো বললাম আমি যে এটা এখানে কাজ করছে, কিন্তু তার থেকে বেশি কাজ করছে তো ভালোবাসাটা। যখন গ্যাপটা তৈরি হয়েছে তখন তো আমি, যখন একটা হাজবেন্ডের ওয়াইফ, একটা ছেলের জীবনে যখন একটা মেয়ে আসে, তখন আবার তার মাঝে যদি আরেকটা চলে আসে, তখন একটা গ্যাপ তো অবশ্যই সৃষ্টি হয়েছে। যে গ্যাপটা আমি বললাম যে তার কাছ থেকে আমি যে শূন্যতাটা পাইছি, আমি সেই শূন্যতাটা অন্য জায়গার থেকে পেয়েছি। আচ্ছা, তো উনি বলছেন যে উনি আপনাকে ছেড়ে যাচ্ছেন না কারণ সমাজ উনাকে বলবেন যে তার হাজবেন্ড তাকে ছেড়ে দিয়েছে, তার বাচ্চা হয় না, এই কারণে। তা আপনি কেন তাহলে আছেন ওনার সাথে? মানে উনার জায়গা থেকে উনি কিন্তু উনার থাকার কারণটা বলে দিয়েছেন আজকে। আপনি কি একটু বলবেন যে আপনি তাহলে কেন এই সংসারটাকে টিকিয়ে রেখেছেন, মানে এই স্ত্রীকে কেন রেখেছেন আপনি? তো মুক্তি চাইছি ওর কাছ থেকে। না, এটা তো আপনি বলছেন, কিন্তু আমি একটু মানে ওই মানুষটাও নিশ্চয়ই 5 বছর ধরে কেন আপনার সাথে সংসার করছে এই কারণটাও আমি জানতে চাই আর কি। অর্থাৎ আমি বলতে এখানে অনেক মানুষ আছেন, তারা শুনতে যাচ্ছেন। কারণ আমি শিওর যে শুধু তানিয়া বা মিশু ভাই না, এরকম অনেক ঘটনা আছে, হয়তো কেউ বলছে কেউ বলছে না। অ্যাটলিস্ট আরেকজন মিশু ভাইয়ের যেন, আজকে মিশু ভাই যে সেখানে বসে আছে, আমি চাই না আরেকটা পুরুষের কখনো এরকম সিচুয়েশনে পড়তে হোক। আপনি কেন সংসারটা করছেন, মানে এই সংসারটা কেন মেনটেন করছেন? হ্যাঁ, আমি তো বললাম যে ও চায় বিদায় আমি করতেছি। আচ্ছা, মানে যদি চাইতো, আমি ওকে আমার বাসার থেকে বলেছি তন্নি যদি থাকতে চায় থাকবে, আর তন্নি যদি চলে যেতে চায় আমরা ওরে সসম্মানে সুন্দরভাবে পরিপূর্ণভাবে যেটা করা লাগে আমি করে দেবো। আচ্ছা, তন্নি যদি চলে যেতে চায় তাও করে দেবো। এখন আমি তন্নি যদি থাকতে চায় থাকতে পারবে, আর ও যদি চলে যেতে চায় সেটাও করে দেওয়া হবে, কারণ ওইটা আমি ছাড়তে পারবো না, ওটা আমার একটা ছেলে আছে। আচ্ছা, ওখান থেকে আমার মাইনাস হওয়ার কোনো কোনো প্রশ্নই ওঠে না। আচ্ছা, তার মানে আপনি বলতে চান যে এখানে বিষয়টা এরকম হয়ে গেল যে উনি থাকতে চাইলে থাকতে পারেন, চলে যেতে পারে চলে যায়, তাহলে এখানে কি আসলে ভালোবাসা আছে? নেই। কি মনে হয় মিশু ভাই, আছে? নেই। না, তাহলে আপনি কথা বলছেন কেন? আমরা তো একটু, আপনি আপনার কাছ থেকে প্রায় 1.5 ঘন্টা কথা বললাম, একটু ওনাকে বলতে দেন। মানে মিশু ভাই, আমি আপনাকে একটা প্রশ্ন করছি যে যেহেতু আপনি বলছেন যে উনি থাকতে চাইলে থাকতে পারেন, চলে যেতে চাইলে উনি চলে যেতে পারেন, আপনি ব্যবস্থা করে দিবেন, কিন্তু উনি তো যদি আমার কাছে না থাকতে চায় তাহলে, যদি চলে যেতে চায় তখন, যদি উনি আমার কাছে না থাইকা যদি চলে যেতে চায় তাহলে চলে যেতে পারে। আচ্ছা, উনি যদি আমার কাছে থাকতে চায় আমি তার সেই পরিপূর্ণ মর্যাদাটাই, সেই পরিপূর্ণ ভালোবাসাটাই দেই। আচ্ছা, দিব,
ওকে, ঠিক আছে। তানিয়া, তো আমার মনে হয় যে আপনি যে কারণে লাভ স্টোরিতে আজকে আসতে চেয়েছিলেন যে আপনার জীবনে যেই ঘটনাটা ঘটেছে এরকম যেন কারোর সাথে না ঘটে। তো এই যে ভালোবাসার জায়গা থেকে আমি দুজনের কাছে দুটো প্রশ্ন করতে চাই যে উনি মিশু ভাই যেমন বলছিলেন যে আসলে একটা গ্যাপ ক্রিয়েট হয়ে যায়, এবং গ্যাপ ক্রিয়েট হয়ে যাওয়ার কথা হয়তো বা সবার লাইফেই তো গ্যাপ আসে। আচ্ছা, সবার লাইফেই তো। তাহলে কি আমাদের সমাজে এই যে পরকীয়া বা এই যে সেকেন্ড রিলেশনশিপ এগুলো কি এই গ্যাপটা ক্রিয়েট হচ্ছে? আমার কাছে মনে হচ্ছে এখন সেই গ্যাপ আমরা কেন করছি, মানে গ্যাপটা ক্রিয়েট করছি কেন? গ্যাপের কারণে হচ্ছে, একটা বাচ্চা না আসার কারণে কি হচ্ছে, গ্যাপ তৈরি হচ্ছে। সে বলছে গ্যাপটা তৈরি যেই কারণে তৈরি হয়েছে সেই ওই মহিলাটার কাছ থেকে পাইছে। সে কি একবারও চিন্তা করলো না আমার কথা, আমার ভালোবাসাটার কথা চিন্তা করলো না? আমি কি অন্য পুরুষ মানুষের সাথে ঘুরতে না? আপনি বের হন নাই, উনি তো বলেন নাই, উনি তো আপনার নামে একটা ব্লেমও দেয় নাই যে আপনি এই কাজটা করেছেন। হ্যাঁ, তার পরিপ্রেক্ষিতে সে এই জিনিসটা করছে। কিন্তু আপনি যে ওই যে ডোমিনেটটা করতেন, মানে উনার যে একটা মানুষের স্বাভাবিক জীবন যাপন, সেইটা স্বাভাবিক জীবন যাপন বলতে তাকে কি বুঝায়? ঘরে আসো, খাওয়া দাওয়া করো, ঠিক টাইম মতো ঘুমাও, ওকে। তার লাইফ হচ্ছে সে রাত জেগে বসে থাকবে, সে রাত জাগার মধ্যে সে সকালে দোকানে যাবে। আমি কিভাবে তাকে বলি যে তুমি রাত জেগে বসে থাকো? আমি তো দিন শেষে সবাই তো কাজ শেষে আপনিও বাইরে বাসায় যাবেন, গিয়ে তো আপনি অবশ্যই মোবাইল টিপবেন না, অবশ্যই আপনি টিভি ছেড়ে দেখবেন। স্বাভাবিক বিষয়গুলো আছে, তার মধ্যে হচ্ছে বন্ধু বান্ধব নিয়ে আড্ডা মারা। ভালোবাসার সম্পর্ক তো ভালোবাসার মধ্যে হতে পারে। এখানে যদি স্যার আর ছাত্রের মধ্যে রিলেশন এসে পড়ে, ওর ভিতরে অলওয়েজ এই জিনিসটাই কাজ করে, স্যার এন্ড স্টুডেন্ট। শিক্ষক এবং স্টুডেন্টের মধ্যে যদি আমার সাথে ও যদি বিহেভিয়ার করবো, তাহলে কিভাবে হয়? এখানে তো স্বামী স্ত্রী আছি, বন্ধু বান্ধব একই লেভেলের, এক সময় ভালো একটা বন্ধু ছিলাম আমরা। ওরে আমি প্রায় বলি যে তোমার সাথে আমি বিয়ে করে আমার একটা খুব ভালো বন্ধু ছিল, আমি বন্ধুটারে হারাইছি। আমরা খুব অবাক হচ্ছি আসলে, আমার লাইফে কিন্তু এত সুন্দর একটা সম্পর্ক এইভাবে শেষ হবে এটা ভাবতে কষ্ট হচ্ছে আমাদের। আমার সাথে কোনো মেয়ে বন্ধু ছিল না, একমাত্র ওই ছিল প্রথম আমার গার্লফ্রেন্ড। বাকি মেয়ে বন্ধু বলতে ওই ছিল প্রথম। কিন্তু ওর সাথে আমি সম্পর্ক করে ওরে আমি এভাবে বলছি, তুমি আমার একটা ভালো বন্ধু ছিলা, তোমার জন্য আমার ভালো বন্ধুরা আমি হারাই ফেলাইছি, যার কাছে আমি সবকিছু শেয়ার করতে পারতাম। এখন তার সাথে শেয়ার, এখন না, বিয়ের 5 বছর আগের কথাই বলতেছি, তার সাথে একটা আমার ভেতরে একটা কথা আছে, সেই কথাটা আমি তাকে বললাম, আমার 10 বার চিন্তা করতে হয় যে তার কাছে আমি কথাটা বললে কি রিয়াকশনটা আসবে। আচ্ছা, আমার ভেতরে সে আমার ওয়াইফ, তার সাথে আমি যে কোনো ব্যাপারে শেয়ার করতে পারি, যে কোনো ব্যাপারে আমি শর্ট স্টেপ ফর কথা বলতে পারি, কিন্তু আমার চিন্তা করে তার সাথে কথা বলতে হইব। এটা কি ভালোবাসা? এখন আর বলতে হয় না, এখন আর কোনো কিছু বলতে হয় না, আগের কথাই বলতেছি, এখন আর কোনো কিছু বলতে হয় না। এখন তো লাইফই নাই, এখন কি আর আছে নাকি? এখন আমি হয়ে গেছি গা মেশিন। এই এখনকার তাহলে আপনি যেটা আনসার করলেন যে তার ভিতরে ভালোবাসাটা এখন নাই, আর আমারটা তো নাই, আমারটা তো শেষই। তার মানে আপনারা সংসার করছেন কিন্তু ভালোবাসাহীন সংসার করছি, ভালোবাসাহীন। এখন সে যদি বলে আমি না, আমার কিছুদিন আগে ওরকে নিয়ে আমি 28 দিন একটানা কলকাতার মধ্যে ছিলাম। বাহ, 28 দিন একটানা কলকাতার মধ্যে ছিলাম। আমি এই 28 দিনের মধ্যে আমার ওই ফ্যামিলির বেশি দিনের কথা না, 2 মাসের কথা বলতেছি, 2 থেকে 2.5 মাসের কথা বলতেছি। 28টা দিন আমি ছিলাম। আমি ওর সাথে থাকাকালীন আমি আমার ওই ফ্যামিলির একটা ফোন পর্যন্ত করে আমার ছেলেটার খবরটা পর্যন্ত আমি নেইনি। আমি না, এটাও তো স্বাভাবিক কোনো ঘটনা নয়। আমি তো একজন স্বাভাবিক মানুষ হিসেবে এটাও বলতে পারি না যে এটাও আসলে খুব একটা ভালো কাজ হয়েছে, কারণ সেখানে আপনার একটা সন্তান আছে। কেন হয়েছে ভাই? আমি 28 দিন ছিলাম, তারপর ওর জন্য তন্নির দিকে তাকে আমি ওই জায়গায় একটু খবরটা পর্যন্ত নেইনি। আমার জন্য ছিল সে 28 দিন, সে একটা ভুল কথা বলছে। 28 দিন ছিল আমার সাথে, 28 দিনের মধ্যে 28 মিনিটের জন্য আমি তাকে স্বাভাবিক দেখিনি, যে আমার জন্য আইবিএফ জোর করে নিয়ে গেছো তুমি, আমার জোর করা হয়েছে এখানে, যে তুমি আমার জন্য আমার চিকিৎসা আমি বারবার একটা কথা বলছি। আমি তাকে 1 বছর আগে থেকে, 1 বছর কিন্তু কম কথা না ভাইয়া, 1টা বছর আগে থেকে প্রিপারেশন নিতে বলছি। আমি কলকাতা যাব, ট্রিটমেন্ট নিব, কলকাতা যাব, সে এখন এসে বলতেছে তাকে জোরপূর্বক করা হয়েছে। যখন ওই সেকেন্ড স্ত্রী যখন জানতে পারে যে আমাকে সে কলকাতা নিয়ে আসছে তার বেবি কনসিভের জন্য, ডাক্তার আমাকে আইবিএফ করতে বলছে, বেবি কনসিভের জন্য নিয়ে আসছে, ওই মহিলা তখন তার সাথে জিদ করে, কেন তার বাচ্চা থাকা অবস্থায় আবার কেন বাচ্চা লাগবে, এই কথাটা বলে তাকে ব্লক মেরে দিছে। আচ্ছা, ঠিক আছে, এটা আসলে আমরা এই বিষয় নিয়ে কথা বলবো না, কারণ এটা এইখানে আসলে থার্ড যে মানুষটা নাই তার কথা আমরা আসলে শুনে। এখন ব্লক মেরে দিছে, সে কিভাবে যোগাযোগ করবে? প্রত্যেকটা মানুষকে নিষেধ করছে তাকে তার ফোন যেন পিক না করে। আচ্ছা, এমনকি তার মায়ের সাথে পর্যন্ত ঝগড়া করছে, আমার শাশুড়ির সাথে পর্যন্ত ঝগড়া করছে। তাহলে আমার শাশুড়ি আমাকে সাপোর্ট দিয়ে বলছে, আমার শাশুড়ি বলছে
মানে আমার আমি প্রায়োরিটি আগে, আমি তার মুখের দিকে আমার প্রায়োরিটি তোমার আগে। প্রাইভেটি আগে দেওয়ার জন্যই আমি করি নাই, তোমার প্রাইভেটিটা আগে দেওয়ার জন্যই করি নাই। মানে শাশুড়ি বলছে আমার তার প্রায়োরিটি আগে, তুমি দেখা বসছো না, ওই মহিলাকে বলছে তুমি দেখা বসছো না। তানিয়া, আমি আপনাকে চেষ্টা বলি, আমরা পুরো ঘটনাটা বুঝতে পারছি, বাট আমি আপনাকে শুধু বলবো যে আপনি তো আজকে এখানে এসেছেন, বললেন আপনার হাজবেন্ডকে কিন্তু একটা ধন্যবাদ আপনার অবশ্যই দেওয়া উচিত, কারণ আমি শিওর যে অনেক হাজবেন্ড এই কাজটা করবেন না, যে আপনার সাথে তিনি এসেছেন এবং এটা ফেস করেছেন। প্রত্যেকটা কাজে সে আমাকে সাপোর্ট দেয়, আমি আগেও বলছি এখনো বলি। এই ব্যাপারগুলো যদি আরেকটু আগে থেকে আপনি রিয়েলাইজ করতেন তাহলে বোধহয় হয়তো বা, আমরা জানি না আসলে। আমি সব সময় বলি যে সব সময় সে আমাকে সাপোর্ট দেয়, জি, সবকিছু দিক দিয়ে সাপোর্টিং আমি ওর কাছ থেকে পাই, আর আমার শাশুড়ির কাছ থেকে পাই, আমার শ্বশুরের কাছ থেকে পাই, ওর কাছ থেকে পাই। সব যে জিনিসগুলা আমি বললাম যে আমার মা বাবার কাছ থেকেও হয়তোবা পাই নেই, ওদের বাসায় এসে যে সাপোর্টিং গুলা, যে স্বাধীনতা যে বললো, স্বাধীনতাটা পাইছি। আমি এখন মাস্টার্স ফাইনাল দিব সামনের মাসে। তো অবশ্যই আমার মনে হয় আপনি মানে এরকম শ্বশুর শাশুড়ি তো এখন খুব কমই দেখা যায়, যেখানে এখন সব জায়গায় ভাঙনের মূল কারণ থাকে পরিবার, সেখানে আমরা এরকম একটা বাবা মার কথা শুনছি। তো মিশু ভাইয়ের বাবা মার প্রতি আমাদের পক্ষ থেকে রইল অনেক অনেক শ্রদ্ধা, কারণ এখনকার দিনে এই ধরনের স্টোরি খুব কমই পাওয়া যায়, যেখানে একজন ওয়াইফ এসে তার শ্বশুর শাশুড়ির এত সুন্দর সুন্দর কথা বলে। আজকে গল্প শুরু থেকে যারা শুনেছেন তারা প্রত্যেকে শুনেছেন। এমনকি আমার শ্বশুর ঘরে একটা কলা নিয়ে আসলে আমাকে ডাকে, তন্নি কলা খাও, আমার পেট ভরা, আমি এখন খেতে পারতেছি না। আপনাকে প্রচন্ড ভালোবাসেন, খাই দেখো। আজকেও সেম ঘটনাটাই হয়েছে। গতকালকে রাতে পরোটা নিয়ে আসছে, আমি পরোটা খাই না রাতের বেলা। আমি রাতের বেলা খাবার একদমই টোটালি বন্ধ করে দিছি। আমাকে বলতেছে তুমি খাই দেখো না, পরোটাটা কত মজা। আব্বু আপনি খান, আমি একটু পরে খাই। তো কাছে ঠিক আছে খাও। উনি যা কিছু খাবে, আমার শ্বশুর যা কিছু আনে ঘরে, বিসমিল্লাতে উনি নিবে, আমাকে দিবে, তারপরে হচ্ছে ওনার বউ মানে আমার শাশুড়ি।